So, the father is a big deal. Because of this, I know. It's I don't feel how na parte was question. Na parte did start. Everyone, assalamu alaikum.
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ক্লাস কি শুরু হয়ে গেছে? স্যার কি আসছেন? না ম্যাম, ক্লাস এখনো শুরু হয় নাই, স্যার এখনো আসে নাই। এখানে কারা কারা আছেন যারা অন দা ওয়ে থেকে ক্লাস করতেছেন, রাস্তায় থেকে ক্লাস করতেছেন? ম্যাম আমি আছি, আমি বাসে। অনলাইনে ক্লাস পুরোপুরি বুঝতে পারেন আপনারা? আমি আজকে আর কি বাসে আর কি, ওই সবসময় তো অন দা ওয়ে থাকি না। ক্লাস বুঝলো না কেন? ভাই স্যার কখন আসবে? 5-7 মিনিটের মধ্যে স্যার চলে আসবেন ভাইয়া।
আমাদের আজকের ক্লাস 7:20-এ শুরু হওয়ার কথা, এমনটা মামুন ভাই জানালো। একটা দিনও দেখলাম না কোন স্যার টাইম টু টাইম ক্লাসে জয়েন করে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম। সরি ফর লেট। অ্যাকচুয়ালি অফিস থেকে বেরিয়েছি প্রায় 2 ঘন্টা আগে। আনফরচুনেটলি ঢাকা শহরের ট্রাফিক ভেরি ডিফিকাল্ট। এনিওয়ে, একটু মিউট করবেন সবাই। শুনতে পাচ্ছেন আমাকে না? রাইট? তো 78 participant, very nice. So virtually this is the first class with you, and you are probably attending the second class in this chapter, in this subject, right? Okay, so let's be sorry, the line was disconnected. So যেটা বলছিলাম, so far আমি আমার পরিচয়টা দিয়েছিলাম। আপনারা কি শুনতে পেয়েছেন? কেউ একজন রেসপন্স করবেন নো প্লিজ। স্যার, নো স্যার, শুনতে শুনতে পাচ্ছি না পাচ্ছি। স্যার। স্যার স্যার সবাই আমরা আছে মাত্র আপনার খবর পাইছি। জি জি, আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। Okay, জি স্যার, নাও so ক্লিয়ার। okay, virtually this is the first class with you, right? So let's be introduced. আমি একটু লেট হয়ে গেছে বিকজ অফ ট্রাফিক। আমি 2 ঘন্টা আগে অফিস থেকে স্যার বেরিয়েছি। আপনাকে তো দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? এটা কি ভাই? আচ্ছা আচ্ছা, দেখতে হবে না? ওকে, জাস্ট এ মিনিট। হ্যাঁ দেখছি।
আমি তো এইটা সহ নিয়ে আসছি। ইয়েস স্যার, আচ্ছা, ক্লিয়ার। তো দেখতে পাচ্ছেন না? জি জি স্যার। স্যার, ওকে, আবার চলে গেছেন তো স্যার। হ্যাঁ, হ্যাঁ, এখন আবার দেখা যাচ্ছে না। হ্যাঁ জি স্যার, এখন যাচ্ছে। এখন ওকে ওকে ওকে। যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফার্স্ট অফ অল উই শুড বি ইন্ট্রোডিউস ফার্স্ট। আমি লিঙ্কন মন্ডল, and actually I am working as a chief financial officer of the group, and with you for last almost 13 years. That is, I am with ICAB for from 2011. So after being qualified, virtually I am with ICAB. So আমি qualified from KPMG and ex Dhaka University. So I think many of you know the two organization. তা আপনারা কে কোথায় আছেন এতটা নিতে গেলে অনেক সময় যাবে। সো আমি শুধু একটু জাস্ট ফিল্টারিং করতে চাই যে হাউ মেনি অফ ইউ ফ্রম ইন্টারমিডিয়েট, এনিওয়ান? স্যার, আই এম ওমর ফারুক। স্যার আমি স্যার, আমি আছি রনি, ওমর ফারুক। শুধু নামটা বলবেন। স্যার আমি শুধু না, সো স্যার, ওমর ফারুক। ফাইন ফাইন ফাইন, ভেরি গুড। আমি আমি শুধু এতটুকু জানতে চাচ্ছি যে আমাদের ইন্টারমিডিয়েট বা ও লেভেলস এ লেভেলস থেকে পার্টিসিপেন্ট কেমন। ফাইন, দেন আমি বলবো যে হাউ মেনি অফ ইউ ফ্রম নন বিজনেস ব্যাকগ্রাউন্ড, আই মিন সে ফর এক্সাম্পল ফ্রম not from accounting, finance management or like this. So non business background থেকে, অর্থাৎ বিজনেস ফিল্ডে যে সাবজেক্ট গুলো আছে তার বাইরে কেউ আছেন? শুধু নাম বললে হবে, সাবজেক্ট বললে হবে। স্যার আমি আনিস, আসসালামু আলাইকুম। সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স মাস্টার্স। সায়েন্স স্যার, আমি ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ভেরি গুড, ব্যাকগ্রাউন্ড থেকে। ভেরি গুড। আমিও এনিওয়ান? সায়েন্স থেকে দুজন ইন্টারমিডিয়েট করে এসেছি। ইন্টারমিডিয়েট সেকুন স্যার, আমি আর্টস ফাইন, থেকে আসছি। স্যার আমি মাসুদ আলম। সায়েন্স থেকে ওকে ওকে ফাইন। কথা বলার পরে অবশ্যই আপনার স্পিকারটা একটু অফ রাখবেন প্লিজ। হ্যাঁ, ওকে। সো আমরা দেখলাম যে আমরা ইন্টারমিডিয়েট বা ও লেভেলস এ লেভেলস থেকে পেয়েছি, আমরা নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পেয়েছি। সো মেজর অফ ইউ আর ফ্রম অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হ্যাভিং ইন্টারমিডিয়েট না, ফ্রম গ্রাজুয়েশন, তাই তো, ইন বিজনেস ব্যাকগ্রাউন্ড। সো এখন একটা জিনিস আমি বলবো যে কেন আমরা এটা ফিল্টারিং করছি, বিকজ দিস কোর্স অর the business and finance for CA course, actually we think about it like it's a professional course. It's not academic course, right? So what is the difference between professional and academic? Professional ডিগ্রিতে আমরা যেটা করি সবসময়, we always try to build up your skill and in addition with your theoretical concept. Besides, we always try to share our experience, that is the issues which are actually we are facing in our real life, যেটা আপনাকেও after certain period পরে you have to face this type of say experience that we are actually facing now, or sometimes we face some difficulties that should be in our mind, that we should be aware of about all these expertise, competencies, and like this the expert areas. So that's why আমরা প্র্যাকটিক্যাল এরিয়াটা আমরা শেয়ার করে থাকি, বা আমরা সেভাবে চিন্তা করি যে
after completing this chartered accountancy course or being qualified, you can be a full-fledged chartered accountant having multiple dimension of competencies and expertise. Okay, so another issue is that all of you have chosen uh, the career path of chartered accountancy. I will say it is the perfect decision for you because বাংলাদেশে তথা সারা বিশ্বে আপনি যদি আহ, আহ, চিন্তা করেন দেখবেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশন স্পেসিফিক্যালি ইন বাংলাদেশ there is no other profession যেখানে আফটার বিং কোয়ালিফাইড আই মিন পাশ করার পরেই আপনি এত বেশি অনারিয়াম পাচ্ছেন মার্কেট থেকে অর্থাৎ ইউর ফার্স্ট জব ক্যান বি লাইক 2 লাখ 2.5 lakh প্লাস গাড়ি ড্রাইভার পিওন রুম এটসেট্রা ইন টপ ম্যানেজমেন্ট ইটস ভেরি কমন সো আমাদের মেম্বাররা যারা কোয়ালিফাই করে যাচ্ছে তাদের জন্য কিন্তু চাকরি নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই চাকরি আপনাকে খুঁজে নিবে বাট দ্য ফ্যাক্ট ইজ ইউ বিকাম কোয়ালিফাইড উইথ ইউর কোর কম্পিটেন্সিস আই মিন যে কম্পিটেন্সি গুলো আপনার প্রয়োজন আই মিন যে স্কিল গুলো প্রয়োজন বিং এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেই স্কিল গুলো আপনাকে রেডি হয়ে মার্কেটে নামতে হবে এট দ্য সেম টাইম আপনার সাবজেক্টিভ নলেজ আপনার এরিয়া অফ এক্সপার্টিস ইন ফাইন্যান্সিয়াল analysis, financial reporting, financial accounting, or many more. That's why financial decision making, investing activities, or sometimes become a part of top management, যেখানে আপনাকে critical decision making এর part হতে হয়. So in that case, আপনার core competency টা নিয়ে যদি আপনি due time এ qualify করে মার্কেটে নামেন, so this can be your highest achievement in the career. সো একবার কোয়ালিফাই করলে আপনার আর চিন্তা করার প্রয়োজন নাই সো আমি আপনাদেরকেই জিজ্ঞাসা করব ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ইজ দেয়ার এনি প্রফেশন হুইচ ক্যান বি অনার্ড অর হুইচ ক্যান বি ইভ্যালুয়েটেড লাইক দিস যে কোয়ালিফাই করার পরেই সো একজন ডক্টর পাস করার পরে আমি জানি না যে এমন কোনো ডক্টর আছে কিনা যে যেদিন সে এমবিবিএস পাস করেছে তার পরপরই সে এত পরিমাণ অনারিয়াম রেমিনারেশন বা ফ্যাসিলিটিস পেয়ে কোনো জব স্টার্ট করতে পারে আমার জানা নেই যদি কেউ জানেন বলবেন আমাকে শেয়ার করবেন আমার সঙ্গে এমন কোনো ইঞ্জিনিয়ার নেই যে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরের দিন থেকেই সে এটা শুরু করতে পারে আই থিঙ্ক কারোরই জানা থাকার কথা নয় বিকজ উই আর ওয়েল কানেক্টেড উইথ দ্য মার্কেট সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট you should give priority of your decision. I mean, the decision which you have taken is perfectly taken and you have taken the right decision for your career. এবং qualify করলে you can achieve your highest, I mean, your dream can be very quickly fulfilled. For me, আমি খুব গর্ব করে বলছি না, but from after completing BBA, MBA from Dhaka University, I started my career with KPMG as an article student. I took the decision of becoming qualified at the shortest possible time, and fortunately or luckily, I qualified at the first attempt. And qualify করার পরেই আমার আর্টিকেলশিপ আরো 7 মাস 7.5 মাস বাকি ছিল বাট কোয়ালিফাই করার পরে আমরা কেপিএমজি তে হিউজ পরিমাণ রেমিনারেশন পেয়েছি এবং আর্টিকেলশিপ শেষ হওয়ার পরে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি অ্যাজ সিএফও অফ এ কোম্পানি অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্রুপ অফ কোম্পানি উইথ 2 প্লাস কার প্লাস ড্রাইভার প্লাস মেনি মোর এগুলো বলার উদ্দেশ্য এই যে ইউ শুড থিঙ্ক দ্যাট your decision is perfectly taken subject to, I mean, decision will be perfect if you can evaluate your decision. If you think that you are in right path and you have to achieve the highest goal. জান্নাতুল ফেরদৌস যদি কিছু বলবেন না হয় স্পিকার অফ করবেন হ্যাঁ
Jannatul Firdaus. Okay, আমি মিট করে দিচ্ছি। So that is my point is that you have taken the right decision and take this challenge that these 3 years is the best time for you এবং এই বেস্ট টাইমটাকে বেস্ট ইউটিলাইজ করতে পারলে you can be one of us, I mean you can be one of the qualified chartered accountant in Bangladesh. This is the Bangladesh part. Another important part is that after being qualified, your sky will be open for all over the country. Because আমাদের প্রফেশনের আপনারা যদি মেম্বার্স বুকটা দেখেন, বাংলাদেশের বাইরে প্রায় 250-র উপর মেম্বার আছে যারা বাংলাদেশের বাইরে ক্যারিয়ার সেটেল করেছে বা ওয়েল এস্টাবলিশড এবং খুব ভালোভাবেই তারা জব করছে উইথ সিটিজেনশিপ অর উইদাউট সিটিজেনশিপ, with say job visa or work permit or sometimes direct placement from Bangladesh. এটার অর্থ হচ্ছে এই যে you have to hold your highest level of motivation that you are in right position, in right time, you have taken the right decision, but the matter of capitalization of this right decision is on your hand. I mean, you have to capitalize your opportunities that you are using right now. So I think you well understood my speech. My issue is that আপনার টার্গেট, আপনার মোটিভেশন, আপনার ডেডিকেশন, আপনার টাইম ইউটিলাইজেশন, এভরিথিং should be on and only for being qualified chartered accountant. Then after 3 years or within 3 years, you can be at the highest peak of your dream, right? So তার জন্য আমরা রয়েছি, যদি কোনো ধরনের গাইডেন্স প্রয়োজন হয়, হেল্প প্রয়োজন হয়, লিঙ্কেজ প্রয়োজন হয়, আমরা রয়েছি. So we can help you because we have around more than 15 years plus experience of in this field. So let us come to our point. We'll talk about the subject business and finance, and this subject has been divided into two groups. One will be covered by another teacher. So far you may be introduced with him, Mr. Mahbub Rahman, and myself, Lingkon Mandal. And we have divided our total subject into two categories. Like he will cover the word number of chapters, 7 chapters, 135 like this, or I will cover the even number of chapters, that is 2, 4, 6, 8 like this. Okay. So I think you understand me. যদি কেউ বুঝতে না পারেন, definitely please raise your hand or raise your voice, share with your ideas, suggestion, or any kind of issues so that we can address it. So now we will start the chapter 1 because I will cover the even number of chapters. আপনারা অলরেডি দেখেছেন, বই রয়েছে সবার কাছে. So chapter 1 was actually the introduction part, so which is very introductory part. But be very clear that this chapter or these 14 chapters of this course is basically the foundation of business, that is understanding your business as well as understanding the financial function of business. I mean, how can you be the financial expert of a corporate house? That is the main motive of these courses. And among the chapters, the chapter 2 is regarding management. I mean, how can you manage a business? So managing a business is the critical part of a business leader, including like chartered accountants become one of the core decision maker of any organization. So he or she, or they must have to be expert on the financial functions. And to be the expert on the financial functions, definitely they have to understand about the business. So let us think about the management or managing a business. So managing a business means
Managing a business means you will manage the business function that is getting things done through other means other people. So আমরা জানি corporate house or business house is actually related to managing the functions of corporate activities, including the core financial activities. So in this case, the total organizational activities can be divided into several parts, like the function of CFO, the function of audit, the function of production, function of marketing, function of, say, administration, HRM activities, say, function of research R&D, and many more. So একটা কোম্পানির ফাংশনকে আমরা সেভারাল ভাগে বা সেভারাল ডিপার্টমেন্টে ভাগ করতে পারি। সেই ফাংশনগুলোর মধ্যে সব ফাংশনগুলোর ভিতর একটা ফাংশন ইজ ভেরি কমন, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। সো এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নাই। দ্যাটস ওয়াই the most critical part of an organization is called the financing function. Like যে কোনো কান্ট্রি অপারেট করতে হলে বা কোম্পানি কান্ট্রি যদি রান করতে হয়, ফাইন্যান্স মিনিস্ট্রি is the one of the critical finance functions of a country. যে কারণে ফাইন্যান্স মিনিস্ট্রির অর্থাৎ অর্থ মন্ত্রণালয় বা অর্থমন্ত্রীর ফাংশন প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে জড়িত। বাংলাদেশের 64 বা 62টা মন্ত্রণালয়ের সাথে অর্থ মন্ত্রণালয়ের ফাংশন জড়িত। দ্যাটস ওয়াই অ্যাজ লাইক দিস অর্গানাইজেশনের ক্ষেত্রেও তাই। So being the CFO or chartered accountant as a expert of the financial activities, there is no other way to become the expert on financial activities, and accordingly to become the expert in financial activities of the corporate house, you have to be the you have to be the expert in other business activities of your organization. So you have to understand things regarding every operation of your business. So in that case, আপনাকে যেটা করতে হবে to lead your department, to lead the cross-functional activities of any organization, you have to be the leader. You have to have the qualities of becoming the leader. Like আমরা বলছি what is the core functions of leader? লিডার হতে গেলে কি হয়? লিডার হতে হলে রাজনৈতিক বক্তৃতা দিতে হয়, বা লিডার হতে হলে জনসংযোগ করতে হয়? নো, আমি কিন্তু ওই লিডারের কথা বলছি না, আমরা এখন বলছি কর্পোরেট লিডারের কথা। সো কর্পোরেট লিডারের ক্ষেত্রে সে সিএফও ইজ ওয়ান অফ দ্য কর্পোরেট লিডার, সে হেড অফ এইচআর বা এইচআরএম এর হেড ইজ ওয়ান অফ দ্য কর্পোরেট লিডার। সো সেই লিডারশিপ কোয়ালিটির মধ্যে দ্য বেস্ট অ্যান্ড ওয়ান মোস্ট টপ ইম্পর্টেন্ট ফাংশন ইজ অন্যদেরকে দিয়ে কাজ করানো। বিকজ যখন আপনি সিএফও হবেন, আপনার হয়তো ফাংশনাল এরিয়াতে 40 জন 50 জনের টিম থাকবে। সো 40-50 জন কাজ করবে, ইউ হ্যাভ টু মনিটর or you have to ensure that these 50 people are working for you, working for the organization, working according to your leadership, working according to the requirement of the organization. That's why আমরা দেখেছি, যদি কেউ এই ভদ্রলোককে চিনে থাকেন, সে বলতে পারবেন, ওনার নাম হচ্ছে স্যার ডেভিড অ্যালেন। ডেভিড অ্যালেনের একটা বিশ্ববিখ্যাত থিওরি রয়েছে, দ্যাট ইজ জিটিডি ট্রেনিং ইন দ্য ওয়ার্ল্ড। সো গ্লোবালি এই জিটিডি ট্রেনিং এত বেশি অ্যাকসেপ্টেড ইন দ্য ওয়ার্ল্ড যে আমার ভাগ্য হয়েছিল এই জিটিডি ট্রেনিং করা গ্লোবালি। তো এই জিটিডি ট্রেনিং এর দ্য মেইন থিম ইজ জিটিডি, মানে কি? গেটিং things done. So what is getting things done? Getting things done by others, মানে আপনার team members. So like that, to become a managing director, to become a CFO, you have to have that quality that you are being able to manage your business, and you are being able to done the activities of your organization through others. So আপনাদেরকে আরো একটা স্ট্যাটিস্টিক্স দেই, সেটা হচ্ছে গ্লোবালি স্টাডিতে দেখা যায় মোর দ্যান 40 to 45% অফ সিইও মানে ম্যানেজিং ডিরেক্টর ইজ ফ্রম দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড দে আর ফ্রম দ্য প্ল্যাটফর্ম অফ সিএফও। মানে সিএফও হয়ে দে বিকাম দ্য
সিইও, আই মিন ম্যানেজিং ডিরেক্টর। গ্লোবালি মোস্ট অফ দ্য কোম্পানির কিন্তু ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে এই সিএফও পজিশন তথা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে। যেমন বাংলাদেশে অসংখ্য এক্সাম্পল রয়েছে, দে আর ফ্রম আওয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ব্যাকগ্রাউন্ড। যেমন রবির ম্যানেজিং ডিরেক্টর, সে আপনার সিমেন্সের ম্যানেজিং ডিরেক্টর, এরকম অসংখ্য জায়গার, এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, এরকম অসংখ্য ম্যানেজিং ডিরেক্টর ফ্রম দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ব্যাকগ্রাউন্ড। সো এই কথাগুলো কেন বলছি? এই জন্যই বলছি, so that you can understand that you have chosen the right career, you have chosen the right career of your right path of your career. So never be demotivated, always be motivated, and now think that you will be the managing director once upon a time. So get ready for that. So do you understand what is ZTD? Getting things done through others. This is one of the major leadership quality. Understood? Any question? What is ZTD? Yes, sir. No, sir. Okay. Understand. Okay. So ZTD এর অনেক ইয়ার রয়েছে, সেগুলোতে আমি আর ডিটেলসে যাচ্ছি না। So let us come to the point. So এই ZTD or getting things done by others, এটাকে এনশিওর করতে হলে কিছু ইনহেরেন্ট কোয়ালিটিস প্রয়োজন পড়ে। সেই ইনহেরেন্ট কোয়ালিটিস গুলো কি কি? আমরা জানি লিডারশিপের, আমরা অনার্স মাস্টার্সে বা ইন্টারমিডিয়েটে অনেক পড়েছি হোয়াট ইজ দ্য কোয়ালিটিস অর ক্যারেক্টারিস্টিক্স অফ লিডার। ট্রেডিশনালি আমরা ওই জিনিসগুলোতে যাচ্ছি না, বিকজ উই নো দ্যাট ইউ অল অফ ইউ নো অ্যাবাউট এভরিথিং। জাস্ট উইল ওয়ার্ক অন দ্য ইম্পর্টেন্ট ইস্যুস। দেখবেন যে সমস্ত জায়গাগুলোতে আমি রেড মার্ক বা ডিফারেন্ট কালার করেছি, that is very important. So now we'll understand what is the governance and what is the management. I mean, what is the difference between governance and management? So, my gosh, বিদ্যুৎ চমকাচ্ছে। So, আমরা যে কথাটা বলছিলাম যে লিডারশিপের ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস হচ্ছে জিটিডি এনশিওর করা। সো জিটিডি এনশিওর করতে হলে কোম্পানিতে থাকতে হবে চেইন অফ কমান্ড। কোম্পানিতে এনশিওর করতে হবে যে এভরিওয়ান ইজ ওয়ার্কিং অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ দ্য লাইন ম্যানেজার। লাইন ম্যানেজার তো বুঝি না, সুপারভাইজার বা ইমিডিয়েট সিনিয়রের লাইন ম্যানেজারের কথা আমরা চিন্তা করি। আপনারা দেখেছেন সিএ ফার্মে যখন ফার্স্ট অফ অল জয়েন করেন, তখন পার্টনাররা শেখায় যে আপনার থেকে একদিনের সিনিয়র মানেও আপনার সিনিয়র। সো ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দেম, you have to understand from them, and you have to help them to close the assignment, তাই না? So if this is the reporting line, or they are your line manager, say your job supervisor, your supervising manager, supervising senior manager, or sometimes the farmer director, and then say topper রয়েছে partner. So governance-টা কি? Governance is a system by which an organization is directed and controlled. আমরা একটা কর্পোরেট হাউসের যে টোটাল সিস্টেম দেখি, যে কর্পোরেট হাউসের মালিকানা হচ্ছে জেনারেল শেয়ার হোল্ডারদের হাতে, আর সেই শেয়ার হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভ, আই মিন ডিরেক্টরস বা বোর্ড অফ ডিরেক্টরস, কিন্তু কোম্পানির কোর ডিসিশন মেকার। আর ওই বোর্ডের ডিসিশন মেকিং এর যে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেটা হচ্ছে ডিসিশনের ইমপ্লিমেন্টেশন। সো সেই ডিসিশন ইমপ্লিমেন্টেশন করে কারা? দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট। এই যে ফ্লো অফ ফাংশন, আই মিন সে শেয়ার হোল্ডার, board of directors, managing directors, and down the line functional head. I mean CFO, head of HR, head of marketing, head of procurement, head of production. So এই যে head of departments, they all actually work according to the governance system of the organization. So this is one of the precondition that to become a successful organization or corporate house, your corporate house should run according to the corporate governance. So governance যদি ঠিক থাকে, companyর other functions will run automatically according to the leadership quality, right? তাহলে গভর্নেন্সটা আমরা দেখলাম
is a system, তাই তো, organizational system. Now, then what is management? তাহলে দুইটা জিনিস, গভর্নেন্স ইজ এ সিস্টেম, যেমন আমরা যদি বলি গভর্নমেন্ট মানে সরকার, সো সরকারেরও একটা সিস্টেম আছে পরিচালনার। সরকারের সিস্টেমটা কি? গণতান্ত্রিক, অর্থাৎ আমাদের বাংলাদেশের গভর্নেন্স সিস্টেমটা হচ্ছে কি, আমরা বলি যে ডেমোক্রেটিক পার্লামেন্টারি ম্যানেজমেন্ট, তাই তো, মানে ডেমোক্রেসির মাধ্যমে পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড হবে এবং পার্লামেন্টের ইলেক্টেড মেম্বাররা উইল সিলেক্ট দ্য প্রাইম মিনিস্টার, মানে প্রধান কে হবে সেটা পার্লামেন্টেই সিলেকশন হবে, তাই তো। তো এবং দে উইল বি দ্য ডিসিশন মেকার অন বিহাফ অফ মানে সিটিজেন। আচ্ছা, তো ঠিক তেমনি কোম্পানির ক্ষেত্রেও তাই, সেখানেও একটা গভর্নেন্স রয়েছে। সেখানেও কিন্তু আমরা বলবো যে ভোটাভুটির মাধ্যমে, অর্থাৎ গণতান্ত্রিক যে পদ্ধতিটা, ডেমোক্রেটিক যে পদ্ধতিটা, সেখানেও কিন্তু ফলো করা হয়, অর্থাৎ এজিএম এর ক্ষেত্রে সেই ভোটাভুটির ব্যাপারটাও রয়েছে। সো সেটাও আমরা শিখবো সামনে গিয়ে, কিভাবে এজিএম ম্যানেজ করা হয়, কিভাবে বোর্ডের মেম্বার সিলেকশন করা হয় বা আদার্স ইস্যুগুলো আসা। তো তাহলে সেটার সঙ্গে যদি তুলনা করি, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, তাহলে গভর্নেন্স যদি একটা সিস্টেম হয়, ম্যানেজমেন্ট ইজ অ্যান আর্ট। সো ম্যানেজমেন্ট হচ্ছে একটা আর্ট, যে আর্ট অনুযায়ী কোম্পানির ম্যানেজার তথা ম্যানেজিং ডিরেক্টর তথা সিনিয়র ম্যানেজমেন্ট ইউজ করে সেই আর্টটা টু কন্ট্রোল দ্য or run the organization. তাহলে বলছি ম্যানেজমেন্ট ইজ অ্যান আর্ট, essentially a very practical matter, getting things done. তার মানে অর্থাৎ অন্যকে দিয়ে কাজ করানোর যে আর্ট বা কোম্পানির কাজটাকে কমপ্লিট করানোর যে আর্ট, দ্যাট ইজ কল্ড দ্য ম্যানেজিং ফাংশন, অর্থাৎ ম্যানেজমেন্ট ফাংশন। It should not be confused with the term that is frequently used interchangeably within the management, which is called the governance. So মনে রাখতে হবে, governance is a system, but management is a characteristics, is a art, is an art, যে art দিয়ে বা যে art use করে a managing director or একটা company can be successful. So do you understand what is the difference between governance and management? Any question? Yes, sir, we understand. Very nice. So এগুলো আমরা সবাই জানি, বাট তিনটা ওয়ার্ডকে আমি শুধু একটু আমরা শিখে যাব কুইকলি। ইউ নো দ্য পাওয়ার, তাই তো? পাওয়ার মানে হচ্ছে হ্যাঁ, কি হলো, নেটওয়ার্কের প্রবলেম? শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার, এখন যাচ্ছে। জি স্যার। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এই যে কোনো একটা কারণে নেটওয়ার্ক ওয়াজ, সবারটা বোধহয় একই রকম হয়েছে। এনিওয়ে, সো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কারণে হতে পারে এটা। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে তিনটা শব্দের মধ্যে আমরা যদি আপনারা কি শেয়ারিংটা দেখতে পাচ্ছেন? না স্যার। নো স্যার, টাইম চলে ডিসকানেক্টেড। গেছে স্যার, ওয়াইফাই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। কি করার, ওয়েদার ভেরি মানে ক্রিটিক্যাল। সো এখন স্যার তো আজকে দেখতে আবার বাংলাদেশের খেলা, স্যার বৃষ্টি হইতেছে। আচ্ছা, সো এখন আশা করি দেখতে পাচ্ছেন শেয়ারিং, রাইট? ইয়েস স্যার, দেখা যাচ্ছে।
সো আমরা তিনটা শব্দকে যদি ডিফারেন্সিয়েট করতে চাই, আমি একটু একটা জিনিস বলে রাখি, যেটা আমি বলছিলাম যে থিওরিটিক্যাল আমরা অনেক কিছু শিখে এসেছি এভরিওয়ান, বাট আমরা আমাদের সিএ কোর্সে এসে আমরা ঠিক ওই থিওরিটা রিপিট করব না, রাদার আমরা কিছু ক্রিটিক্যাল এরিয়া, কিছু প্র্যাকটিক্যাল সাইডগুলোতে কথা বলবো। তো দেখবেন সব সময় যে প্রত্যেকটা পেশার কিছু ইউনিক ওয়ার্ডিং থাকে বা সেট অফ ওয়ার্ডিং থাকে। দ্যাট মিনস তাদের কিছু জার্গন থাকে। যেমন একজন ডক্টরকে যদি বলেন বা একজন এমবিবিএস স্টুডেন্ট, ফাইনাল ইয়ার স্টুডেন্টকে যদি বলেন, তাহলে সে চোখ বুঝে অ্যাটলিস্ট 500 মেডিসিনের নাম বলতে পারবে। কি পারবে না? আপনাদের ভাই বোনরা যারা ফ্রেন্ডরা ডক্টর আছে বা এমবিবিএস এর স্টুডেন্ট আছে, দেখবেন তারা অ্যাটলিস্ট চোখ বুঝে 500 মেডিসিনের নাম বলবে উইথ মানে ইউটিলাইজেশন বা ইউটিলিটি কি এটা সহ, বা কোন কোন রোগের জন্য কোন কোন মেডিসিন, কোন কোম্পানির মেডিসিন সেটাও বলে দিতে পারবে। লয়ারের কাছে জিজ্ঞাসা করবেন, অসংখ্য ক্রিটিক্যাল ওয়ার্ড সে বলতে পারবে ফ্রম ডিফারেন্ট ল। আচ্ছা, তেমনি প্রত্যেকটা পেশায় অর্থাৎ ইঞ্জিনিয়ারের কাছে জিজ্ঞাসা করবেন, ইঞ্জিনিয়ারেরও কিছু কোর কিছু ওয়ার্ডিং বা কিছু জার্গন রয়েছে। তেমনি বিং দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর প্রফেশনাল অর ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, ফাইন্যান্স রিলেটেড অর বিজনেস লিডারশিপের অনেক কিছু রয়েছে যেগুলো আমাদেরকে খুব ডিপলি আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় এবং সেগুলো আমাদের ভিতরে গেঁথে নিতে হয়। আই মিন আমরা ইংরেজিতে বলি internalization. So you have to internalize your core competencies, and all of these are the core competencies. Say আমি যদি আপনাকে বলি কর্পোরেট জগতে what is the responsibility, সিএফও কে বলা হলো যে ইউ উইল মেক এ 5 year প্ল্যানিং ফ্রম দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ 24 থেকে 28 পর্যন্ত আপনি একটা ফাইন্যান্সিয়াল বাজেট বা প্ল্যানিং করবেন। দিস ইজ ইয়োর, অর্থাৎ গ্রুপের ফাইন্যান্সিয়াল বাজেট করবেন। সো গ্রুপে 15টা কোম্পানি, 15টা কোম্পানির 5 year ফাইন্যান্সিয়াল বাজেটিং বা 5 year প্ল্যানিং করতে হবে। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি টু সিএফও, রাইট? গ্রুপ সিএফও রেসপন্সিবিলিটি। ওকে, সো রেসপন্সিবিলিটিটাকে দেওয়া হলো, তাহলে এই রেসপন্সিবিলিটিটাকে এনশিওর করার জন্য তাকে কি কি অথরিটি দেওয়া হচ্ছে? তাকে অথরিটি দেওয়া হচ্ছে টু অ্যাক্সেস দ্য এভরি ডেটা ফ্রম দ্য সিস্টেম ফ্রম 15 কোম্পানিজ। 15টা কোম্পানির সিস্টেম থেকে ডেটা ইনফরমেশন নেওয়া, 15টা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর স্টাফদের কাছ থেকে এই সমস্ত ইনফরমেশন নেওয়ার তাকে অথরিটি দিয়ে দেওয়া হচ্ছে, সো দ্যাট হি ক্যান এনশিওর হিজ রেসপন্সিবিলিটি, হি ক্যান ডিসচার্জ হিজ রেসপন্সিবিলিটিস। ওকে, তাহলে রেসপন্সিবিলিটিটাকে ইমপ্লিমেন্ট বা ডিসচার্জ করার জন্য অথরিটি প্রয়োজন আছে, দ্যাটস ওয়াই তাকে ওই অথরিটি গুলো দেওয়া হচ্ছে। ফাইন, আচ্ছা, অথরিটি দেওয়া হলো, তাহলে সেই অথরিটি যদি দেওয়া হয়, সেই অথরিটি ইমপ্লিমেন্টেশনের পাওয়ারও তাকে দেওয়া হোক। তাহলে তার পাওয়ারটা কি? সে যে কোনো, সে গ্রুপের সিএফও, যে কোনো গ্রুপের 15টা কোম্পানির যে কোনো কোম্পানিতে গিয়ে বিং এ সিএফও যে কোনো সাবসিডিয়ারি কোম্পানির এমডি কে বলতে পারবে যে এমডি, সিট উইথ মি and have a planning for the next 5 years, which will be your financial planning or the business planning for the next 5 years. So CFO সেই পাওয়ারও দিয়ে দেওয়া হয়েছে to utilize or to ask for doing something by the staff or team of different 15 companies, right? তার মানে রেসপন্সিবিলিটি ইজ ওইটাকে কমপ্লিট করার জন্য, আই মিন অব্লিগেশনটাকে ডিসচার্জ করার জন্য তাকে কিছু রাইট দিয়ে দেওয়া হবে। রাইটটা কি? এই ডেটা ইউজ করো, এখান থেকে সোর্স অফ ইনফরমেশন নাও, মিটিং কল করো, যত সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইউটিলিটি পড়ে তার বেনিফিট নাও, সার্ভারের অ্যাক্সেস নাও। দিস ইজ দ্য অথরিটি। অ্যান্ড পাওয়ার ইজ দ্যাট ওই অথরিটিটাকে নিয়ে ফিল্ডে ইমপ্লিমেন্টেশন করাটাই হচ্ছে পাওয়ার। So if we compare with this, like একটা সে একটা এসপির রেসপন্সিবিলিটি কি? একটা এসপির, একটা জেলার এসপির রেসপন্সিবিলিটি আছে যে সমস্ত শৃঙ্খলা
নেট প্রবলেম। জি ভাইয়া, স্যারের নেট প্রবলেম, স্যার বের হয়ে গেছে হয়তো। আমি শুধু আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা। শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন প্লিজ? জি স্যার। ওকে, Yes, সরি, sir. ওই যে বারবার যেটা হচ্ছে আচ্ছা, আবার হোস্ট ডিসেবল পার্টিসিপেট স্ক্রিন শেয়ারিং, এটা কেন? হোস্টিং এর দায়িত্ব কি কাউকে দিয়েছে? সিস্টেম রিস্টার্ট হয়েছে আবার। আচ্ছা, আপনাদের কাছে কি, হ্যাঁ, কারোর কাছে কি হোস্টিং এর দায়িত্ব দেওয়া আছে? যদি হোস্টিং এর দায়িত্ব থাকে একটু বলবেন, হ্যাঁ, আমি শেয়ার করছি। স্যার, হ্যাঁ আপনাকে হোস্ট করে দিয়েছে স্যার, আমার নেট প্রবলেম কারণে একটু টাইম লাগছে, সরি। হ্যাঁ, আমি আবার ওই যে যেটা সিস্টেম রিস্টার্ট হওয়ার কারণে হোস্টিংটা বোধহয় চলে গেছে। ওকে, হ্যাঁ, এখন হয়েছে। সো আমরা যেটা বলছিলাম যে শেয়ারিংটা দেখা যাচ্ছে। না স্যার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে ফাইন। সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের বা একটা জেলার এসপি কে যখন আমরা কোনো রেসপন্সিবিলিটি দেই, তার কিছু অথরিটি দেওয়া হয় এবং তার কিছু ফিল্ড পাওয়ারও রয়েছে, রাইট? সো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি ইস্যুস? বোঝা যায়? জি স্যার। জি স্যার, বুঝা যায় ওকে স্যার। ইয়েস স্যার। আবার ফাইন। ওকে, তাহলে আমাদের কোনো কারণে কখনো যদি এই জাতীয় কোশ্চেন কোথাও ফেস করি, সো উইল বি এবল টু আনসার, রাইট? ওকে, এখন আসি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ডেলিগেশন। এটা তো ভেরি ইজি। ডেলিগেশন ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটিটাকে হ্যান্ড ওভার করার প্রসেসটাকে বলা হয় ডেলিগেশন। অর্থাৎ আমরা এর আগে যেটা শিখেছি যে রেসপন্সিবিলিটি দিচ্ছি কাউকে, তো এই রেসপন্সিবিলিটিটাকে যে হ্যান্ড ওভার করছি, এই হ্যান্ড ওভারের ফাংশনটাকেই বলা হয় ডেলিগেশন। আর অ্যাকাউন্টেবিলিটিটা কি? ওই যে পার্টিকুলার রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হয়েছে, দে শুড ডু অ্যাজ পার ইনস্ট্রাকশন। ওই যে অ্যাজ পার ইনস্ট্রাকশন কাজটা করার যে বাধ্যবাধকতা, অর্থাৎ লেজিটিমেট যে রেসপন্সিবিলিটি, এটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি। সো আমরা সবসময় এই শব্দগুলো কেন ইউজ করব? যে কর্পোরেট জগতে অ্যাকাউন্টেবিলিটি ইজ মাস্ট। আর এই অ্যাকাউন্টেবিলিটি করার আগে কাউকে রেসপন্সিবিলিটি দিতে হবে, অথরিটি দিতে হবে, পাওয়ার দিতে হবে, এবং এই সমস্ত কিছু দিতে হবে কিসের মাধ্যমে? থ্রু ডেলিগেশন। পাঁচটা শব্দ শিখলাম: পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি, অ্যান্ড delegation and accountability. I think you can understand it, right? স্যার, অ্যাকাউন্টেবিলিটি আর ডেলিগেশন এর দুইটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, প্রথমত হচ্ছে ডেলিগেশন আসি। এই পাশে কি শিখলাম? রেসপন্সিবিলিটি, রাইট? সো কোনো রেসপন্সিবিলিটি যে দিচ্ছেন, সে ফর এক্সাম্পল, সে একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কর্পোরেট হাউসের বিগ ম্যানেজিং ডিরেক্টর। এখন ম্যানেজিং ডিরেক্টর ফিল করলো যে আমাকে একটা পার্টিকুলার ইভেন্টের উপর ইনভেস্টিগেশন করতে হবে। অর্থাৎ কোম্পানিতে কোনো একটা ঘটনা ঘটেছে, সেটাকে ইনভেস্টিগেশন করতে হবে। কিরকম? সে ফর এক্সাম্পল, আমি একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ একটা ভুল গেছে, তাহলে এই ভুলটা কিভাবে গেল, এরকম একটা ইনভেস্টিগেশন করতে হবে। আচ্ছা ফাইন, তাহলে ইনভেস্টিগেশনের এই রেসপন্সিবিলিটিটা কাউকে না কাউকে তো ডেলিগেট করতে হবে। ডেলিগেট মানে গিভিং দ্যাট রেসপন্সিবিলিটি টু এনি পার্টিকুলার পার্সন। তাহলে এই ডেলিগেশনটা হচ্ছে দ্য প্রসেস
through which you are delegating some responsibilities to other, মানে অন্য কাউকে আপনি কোনো একটা কাজ করার জন্য তাকে রেসপন্সিবিলিটি দিচ্ছেন, এই প্রসেসটাকে আমরা বলি, এই ফাংশনটাকে আমরা বলি ডেলিগেশন। আন্ডারস্টুড হোয়াট ইজ ডেলিগেশন? Yes, আচ্ছা, sir, understood. এখন ডেলিগেশনটা যে করলাম, তাহলে ডেলিগেশনের পরে সে যে ওই ডেলিগেশন অনুযায়ী কাজ করবে, আই মিন ইনভেস্টিগেশন করবে, এটাও তাকে বলতে হবে যে ইউ আর অ্যাকাউন্টেবল টু রিপোর্ট অন দ্য ইনভেস্টিগেশন। মানে শুধু দায়িত্ব দিয়ে দিলাম আর দায়িত্ব যাকে দিয়েছি সে রীতিমতো ঘুমাচ্ছে, সেটা তো হতে পারে না, রাইট? তাকে অ্যাকাউন্টেবল করতে হবে, কোনো পার্টিকুলার কাজের ক্ষেত্রে তাকে অ্যাকাউন্টেবল করতে হবে। এই যে আমরা জিটিডি বা গেটিং থিংস ডান বাই আদার্স, এটা এনশিওর করার জন্য লিডারশিপ স্কিলের কথা বলেছি, ফর সিএফও আর ম্যানেজিং ডিরেক্টর হোয়াট এভার, এই সমস্ত ফাংশনের প্রিকন্ডিশন হচ্ছে দ্যাট ইউ প্রপারলি ডু অল দিস ফাংশনস অ্যাকর্ডিং টু এ রিকোয়ারমেন্ট। অর্থাৎ আপনি যদি এফিশিয়েন্টলি এই জায়গাগুলোতে হ্যান্ডেল করতে পারেন, দেন ইউ উইল বি এবল টু মেক সামথিং দ্যাট ইজ টু ডু সামথিং ফর দ্য কোম্পানি বাই আদার্স। আন্ডারস্টুড? Yes, Okay. sir, understood. আমরা শিখেছি রেসপন্সিবিলিটি ভার্সেস অ্যাকাউন্টেবিলিটি, এটাও শিখেছি। আচ্ছা, এটা ডিফারেন্সটা রয়েছে, ডেলিগেশন শিখেছি। আমরা এখন শিখি, এটা আমরা সবাই শিখেছি, আমরা সবাই জানি ম্যানেজার মানে কি, রাইট? সো ম্যানেজার মানে যেটা একটু আগে বলছিলাম যে ম্যানেজারের কিছু ইউনিক কোয়ালিটিস থাকতে হয়, সেই ইউনিক কোয়ালিটিস গুলোই হচ্ছে ম্যানেজার। হ্যাঁ, ওকে, এটা আমরা একটু ভালো করে শিখবো, বিকজ এটা আমাদের ইয়ার মধ্যেই রয়েছে, আমাদের টোটাল পোর্শনের মধ্যে এটা রিপিট হয়েছে সেভারাল টাইম। সো উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, রাইট? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকর্ডিং টু টাইপ অফ অথরিটি। অথরিটি মানে কি? কাউকে যদি আমরা কোনো রেসপন্সিবিলিটি দেই, right? তো কাউকে যদি কোনো রেসপন্সিবিলিটি দেই, তাহলে তাকে আমরা কিন্তু বলি যে তার পার্টিকুলার অথরিটিও দিতে হবে। আচ্ছা, যদি অথরিটি দেই, সেই অথরিটির ধরনটা কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, সেই অথরিটির ধরনটা কি, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে পারবো যে সুপেরিয়র পজিশনে যারা আছে, অর্থাৎ ইওর সুপারভাইজার, লাইন ম্যানেজার যারা রয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন ফাংশনের মধ্যে বিভিন্ন আহ আমরা বলি যে বিভিন্ন অ্যাক্টিভিটিজের মধ্যে তাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, তাহলে সেই সুপারভাইজারি লাইন ম্যানেজার গুলো বা আমাদের যে সুপারভাইজারি রোলগুলো, সেই রোলগুলোকে কিভাবে ডিফাইন করব, আমরা একটু চিন্তা করি। সুপারভাইজারি রোলগুলোকে ডিফাইন করার জন্য যেটা করতে হয়, সেটা হচ্ছে এরকম, আপনাকে আপনার ফাংশন অনুযায়ী আগে ডিফাইন করে ফেলতে হবে। সো ওয়ান ফাংশন ইজ, দ্যাট ইজ ওয়ান অথরিটি ইজ দ্য লাইন ম্যানেজার। আচ্ছা, হোয়াট ইজ লাইন ম্যানেজার? লাইন ম্যানেজার হচ্ছে সে অথরিটি ওভার দ্য সাবঅর্ডিনেট। এটার মানে কি, শুনতে পাচ্ছেন তো আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। শোনা যাচ্ছে। অথরিটি অন দ্য সাবঅর্ডিনেট, এটার মিনিংটা কি? সাবঅর্ডিনেটের জি স্যার কন্টিনিউ। জি, কেউ কেউ কিছু বলছেন? অন্য কাউকে দায়িত্ব দেওয়া, নিজে দায়িত্ব নিয়ে। আচ্ছা, মানে সাবঅর্ডিনেট বলতে আমরা কি বুঝি? সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট বলতে আমরা বুঝি যে আপনি
আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন মানে আপনার টিম মেম্বাররা, রাইট? তো সিএফও সে সিএফওর আন্ডারে কয়টা উইং থাকতে পারে? সিএফওর আন্ডারে ফর এক্সাম্পল একটা টিম থাকে ট্যাক্স টিম। আচ্ছা, একটা থাকে একটা ট্যাক্স টিম থাকে, সে একটা থাকে রিপোর্টিং টিম মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আচ্ছা, একটা থাকে কমপ্লায়েন্স টিম। ওকে, তারপরে দেখা যাচ্ছে আরেকটা টিম রয়েছে পেমেন্ট ডিপার্টমেন্ট। ওকে, আরেকটা টিম রয়েছে সে ফর এক্সাম্পল অডিট ফেস করে, অর্থাৎ অডিট টিম। আচ্ছা, তারপরে একটা টিম থাকতে পারে সে রিকনসিলিয়েশন টিম। তারপরে আরেকটা টিম থাকতে পারে সে ম্যানেজমেন্ট ইনফরমেশন বা এমআইএস টিম। হ্যাঁ, তাহলে এই যে সিএফওর আন্ডারে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 5-6টা হেড থাকে। আচ্ছা, 5-6টা হেড যদি থাকে তাহলে সেই 5-6টা হেডের তো সেপারেট রেসপন্সিবিলিটি রয়েছে। সেই রেসপন্সিবিলিটি ডিসচার্জ করবে কার কাছে? সরাসরি সিএফওর কাছে ডিসচার্জ করবে। তাহলে সিএফও ইজ দ্য লাইন ম্যানেজার এবং তার সরাসরি সাবঅর্ডিনেটও রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বললাম লাইন ম্যানেজার মানে হচ্ছে যে সরাসরি সাবঅর্ডিনেটদেরকে সুপারভাইজ করে। ওকে, তাহলে এটাকে বলি আমরা লাইন ম্যানেজার। সো হোয়াট ইজ স্টাফ ম্যানেজার নাও? স্টাফ ম্যানেজার হচ্ছে, স্টাফ ম্যানেজার হ্যাজ দ্য অথরিটি in giving a specialist advice to another manager or department. তার মানে কি? over which they have no line authority. তাহলে লাইন ম্যানেজারের ক্ষেত্রে কি লাইন দেখলাম? লাইন ম্যানেজারের মানে হচ্ছে জাস্ট এরকম, সে কথার কথা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। দেখা যাচ্ছে আমার শেয়ারিং, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে, ওর আন্ডারে আবার অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে। হ্যাঁ, আবার এর আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, এরকম। তাহলে লাইন ম্যানেজার মানে কি? এই যে ব্যক্তি, এর ইমিডিয়েট লাইন ম্যানেজার হচ্ছে এই পয়েন্টের ইনচার্জ, এর ইমিডিয়েট লাইন ম্যানেজার হচ্ছে এই পয়েন্টের ইনচার্জ, এর ইমিডিয়েট লাইন ম্যানেজার হচ্ছে ডিপার্টমেন্ট হেড। এই জন্য একে বলি লাইন ম্যানেজার, মানে ইন এ রো বা লাইন। আচ্ছা, আর স্টাফ ম্যানেজার মানে কি? তো এইরকম কোম্পানিতে তো অসংখ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে, সে ডিপার্টমেন্ট হেড 1, হ্যাঁ, ডিপার্টমেন্ট হেড 2 মানে 2 নম্বর ডিপার্টমেন্ট, 3 নম্বর ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে। তাহলে প্রত্যেকেরই এরকম এরকম এক একটা লাইন অফ রিপোর্টিং রয়েছে বা লাইন অফ টিম রয়েছে, রাইট? এখন আমরা যদি বলি যে স্টাফ ম্যানেজার কি? স্টাফ ম্যানেজার মানে হচ্ছে সে কোনো না কোনো লাইনেরই ম্যানেজার, বাট সে অন্য ডিপার্টমেন্টেও তার ফাংশন করতে হয়। তাহলে সেটা কি ধরনের হতে পারে? যে অন্য ফাংশনেও তাকে কাজ করতে হয়, বলছে যে অথরিটি ইন গিভিং এ স্পেশালিস্ট অ্যাডভাইস। যেমন আমরা যদি বলি এইচআর এর হেড, এইচআর এর হেড মানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের হেড, সে কিন্তু তার ডিপার্টমেন্টের লাইন ম্যানেজার। অ্যাট দ্য সেম টাইম সে আবার অন্য ডিপার্টমেন্টেরও কাজ করতে হয়, কারণ এইচআর ম্যানেজারের অ্যাকচুয়ালি ফাংশন গুলো কোম্পানির সমস্ত জায়গায় ইনভলভ। আন্ডারস্টুড? সো এর মানে কি? এর মানে হচ্ছে এইচআর ইজ অ্যান স্পেশাল ফাংশন, স্পেশালিস্ট ফাংশন। আর সেই ফাংশনটা সমস্ত আদার্স ফাংশনের সাথেও ইন্টারলিঙ্কড। এটা এই জন্য এদেরকে বলা হয় স্টাফ ম্যানেজার। তাহলে নামের সঙ্গে বোঝা যাচ্ছে লাইন ম্যানেজার হ্যাজ অনলি লাইন অফ রিপোর্টিং, স্টাফ ম্যানেজার হ্যাজ মোর দ্যান ওয়ান লাইন অফ রিপোর্টিং হ্যাভিং দ্য রিলেশনশিপ উইথ ডিফারেন্ট ফাংশন, রাইট? তাহলে যেমন এইচআর কে অন্য ডিপার্টমেন্টের ফাংশনের সাথে ফাংশন করতে হয়, সো এইচআর ম্যানেজার is one sense is a line manager, in another sense it's an staff manager. Understood? ইয়েস স্যার। স্যার, Okay. হ্যাঁ, yeah. স্যার, এই স্টাফ ম্যানেজার আর লাইন ম্যানেজার আপনি স্যার উদাহরণ দিলেন। এখন এই প্রত্যেকটা মানে লাইনে এক একটা পয়েন্ট আছে, পয়েন্টের নিচে নামতেছে, মানে হ্যাঁ। সর্বনিম্ন একটা নিচে নামলো, তো প্রত্যেকটা পয়েন্টে যে হেডরা আছেন ওনাদেরকে কি স্টাফ ম্যানেজার বলতে পারবো আমরা? No,
যদি যদি তার ক্রস ফাংশনাল কন্ট্রিবিউশন থাকে, অর্থাৎ যেমন সিএফও জি ইন ওয়ান সেন্স ইজ এ লাইন ম্যানেজার, ইন অ্যানাদার সেন্স যখন সে বাজেট তৈরি করছে 5 বছরের, ওই কাজের জন্য সে হচ্ছে স্টাফ ম্যানেজার। স্যার, এই সিএফও লাইন ম্যানেজার কিভাবে স্যার? উনি তো সর্বোচ্চ পর্যায়ে থাকেন, ওনার উপরে তার কোনো লাইন নাই। আছে, তার লাইন হচ্ছে এমডি। শেয়ার আছে। এমডি। আচ্ছা, আমরা একটু দেখি কর্পোরেটের স্ট্রাকচার কেমন হয়। অসংখ্য ছোট 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 শেয়ার হোল্ডার হয় না এরকম? সে একটা কোম্পানিতে শেয়ার হোল্ডার 1 লক্ষ শেয়ার হোল্ডার আছে, এখান থেকে সিলেক্টেড হয় সর্বোচ্চ 20 জন। তার নাম কি? বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর। ওকে, তাহলে এই হচ্ছে মালিক পক্ষ, এখান থেকে একটা লাইন টানা হয় উপরে মালিক পক্ষ। এই বোর্ডের আন্ডারে কি আছে? ম্যানেজিং ডিরেক্টর, রাইট? আচ্ছা, ম্যানেজিং ডিরেক্টরের আন্ডারে 10টা ডিপার্টমেন্ট রয়েছে, আছে না? জি স্যার। ওকে, সেই 10টা স্যার একটা ডিপার্টমেন্ট। কোশ্চেন ছিল, শিওর। স্যার ম্যানেজিং ডিরেক্টর কি বোর্ড অফ ডিরেক্টরের কোনো পার্সন হয় না? ম্যানেজিং ডিরেক্টরের নামের মধ্যে কি বোঝা যাচ্ছে? দ্য পার্ট অফ ডিরেক্টর হু স্যার ইজ ম্যানেজিং দ্য বিজনেস, রাইট? জি স্যার। এই জন্য ওনাকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর। মনে রাখতে হবে, ম্যানেজিং ডিরেক্টর ইজ এ পার্ট অফ বোর্ড, বাট হি ইজ নট এ বোর্ড মেম্বার, হি ইজ অ্যান এক্স অফিসিও ম্যানেজিং ডিরেক্টর। কি বলি আমরা? এক্স অফিসিও ডিরেক্টর, মনে থাকবে? স্যার, কি জি স্যার। বললাম? কথাটা বুঝতে পারলাম না স্যার। কোনটা কোনটা? এক্স অফিসিও ডিরেক্টর। আচ্ছা, এক্স অফিসিও ডিরেক্টর মানে কি? এক্স অফিসিও ডিরেক্টর মানে এই যে লাইনটা টেনেছি, খেয়াল করছেন? জি স্যার, লাইন এটা টেনেছেন। হচ্ছে এটা হচ্ছে ডিভাইডিং লাইন। এই ডিভাইডিং লাইনের উপরে কারা? মালিক পক্ষ। ডিভাইডিং লাইনের উপরে মালিক পক্ষ। জি। আচ্ছা, এই পার্টে কারা আছে? এই পার্টে এ আছে ম্যানেজিং কর্মচারী, ডিরেক্টর। জি, কর্মচারী, কর্মচারীরা। সবাই হ্যাঁ, বেতনভুক্ত কর্মচারী, রাইট? জি। এদেরকে বলা হয় এজেন্ট। এরা কাদের এজেন্ট, এজেন্ট? মালিক পক্ষের এজেন্ট। মালিক পক্ষ, আর এদেরকে বলা হয় ওনার। ওনার। আচ্ছা, এই ওনার এবং এজেন্টদের মধ্যে যে রিলেশনশিপ, এটাকে ইংরেজিতে বলা হয় স্টিওয়ার্ডশিপ রিলেশনশিপ। এস লেখেন, খাতা থাকলে দেখেন, জি স্যার, বা এস এখানে STE এস টি ই WARD ডাব্লিউ ই A আর A ডি, A A স্টিওয়ার্ড। জি স্যার, SHIP, স্টিওয়ার্ডশিপ। স্টিওয়ার্ডশিপ স্টিওয়ার্ডশিপ রিলেশনশিপ। এই রিলেশনশিপ। স্টিওয়ার্ডশিপ রিলেশনশিপ মানে হচ্ছে রিলেশনশিপ অফ এজেন্সি। রিলেশনশিপ অফ এজেন্সি মানে হচ্ছে এই যে মালিক এবং এজেন্টদের মধ্যে যে রিলেশন, তাকে আমরা বলি স্টিওয়ার্ডশিপ রিলেশনশিপ। মনে রাখতে হবে, কর্পোরেট জগতে চিরদিন সারা বিশ্বে এই দুটো গ্রুপের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে, বিকজ অফ দেয়ার ইন্টারেস্ট। অর্থাৎ এদের ইন্টারেস্ট হচ্ছে কোম্পানিতে বেস্ট প্রফিট করা, আর এদের ইন্টারেস্ট হচ্ছে রিজনেবল প্রফিট করে পার্সোনাল বেনিফিট ম্যাক্সিমাইজ করা। ওকে, দুইটা গ্রুপের ডিফারেন্ট টার্গেট। আর এই কনফ্লিক্টটাকে বলি এজেন্সি কনফ্লিক্ট। কি বলি? এজেন্সি কনফ্লিক্ট। এজেন্সি কনফ্লিক্ট। এখন come to the point, our discussion was like this: to reduce the conflict of or agency conflict, কর্পোরেট গভর্নেন্সের অস্তিত্ব এসেছে সারা বিশ্ব, রাইট? এখন সেই কনফ্লিক্ট অফ এজেন্সি রিডিউস করার জন্য যখন বোর্ড অফ ডিরেক্টর তাদের একজন মেম্বারকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে থাকে, তাকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর। এই জন্য ম্যানেজিং ডিরেক্টর ইজ অলওয়েজ অ্যাপয়েন্টেড বাই বোর্ড অফ ডিরেক্টর। ওকে, তো মনে রাখবেন, কেউ যদি কখনো দেখে থাকেন ফর্ম 10 ফর্ম 12 দেখেছেন কেউ কোম্পানির? এনিওয়ান অডিট করতে গিয়ে? ফর্ম ফর্ম 10 12 মানে হচ্ছে একটাতে থাকে হচ্ছে কোম্পানির শেয়ার ক্যাপিটালের ডিটেলস, আর একটাতে থাকে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এর ডিটেলস, রাইট? বোর্ড অফ ডিরেক্টরস দের মধ্যে দেখবেন
সব বোর্ডের মেম্বারদের উপরে নাম থাকে, তার নিচে থাকে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের নাম, এবং ম্যানেজিং ডিরেক্টরের নামের জায়গায় লেখা থাকে এক্স অফিসিও ডিরেক্টর। এক্স অফিসিও ডিরেক্টর মানে হচ্ছে দ্য পার্সন হু ইজ অ্যান এক্সিকিউটিভ বাট ইজ এ পার্ট অফ ডিরেক্টর। কি বললাম? এক্সিকিউটিভ, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর ইজ দ্য পার্ট অফ এক্সিকিউটিভ বিকজ হি ইজ দ্য স্যালারিড পার্সন। At the same time, he is the member of the board, but he is the salaried member of the board. That's why he is not said the full-fledged board member. Rather, he is a board member having the relationship of ex officio directorship, who is actually the part of executive. অর্থাৎ EX দিয়ে বোঝায় executive, অর্থাৎ he is executive, at the same time he is the part of director. That's why he is called ex officio director. Understood? অনেক Yes, নতুন sir. অনেক Yes, sir, নতুন got it. অনেক নতুন Sir. নতুন জিনিস আসবে। Try to understand with your core interest. I mean, you স্যার should have some. এক্সিকিউটিভ এক্সিকিউটিভ তো স্যার এমনি বলতে স্যার নির্বাহী আমরা আর কি সাধারণত পড়ছি বাংলা অর্থে, বাট এই নির্বাহীটা হ্যাঁ, স্যার এই এই মানে স্ট্রাকচারে মানে কি বোঝায় স্যার, এটা বাস্তবে আমি বুঝি না স্যার। এক্সিকিউটিভ মানে হচ্ছে আসলে কোম্পানির স্যালারিড এমপ্লয়ি, সোজা কথা, স্যালারিড এমপ্লয়ি, জি বোঝা গেছে? আমরা স্যার, এই এবার বুঝতে জন্যকে পারছি। এটাকে কি বলি? নি- এক্স অফিসিও। অফিসিয়াল। ও আচ্ছা আচ্ছা। এক্স অফিসিও Officio ডিরেক্টর, director, অফিস সিআইও, হ্যাঁ জি স্যার। সিআইও, এক্স অফিসিও ডিরেক্টর Director, মানে এক্সিকিউটিভ অফিসার, আবার সে ডিরেক্টর। হুম, বোঝা গেছে? আর জি স্যার এক্সিকিউটিভ এই কারণেই, কারণ উনি স্যালারাইড মানে বেতন পান উনি, এজন্য এক্সিকিউটিভ। অ্যাবসলিউট, অ্যাবসলিউট, জি স্যার, অ্যাবসলিউট, ক্লিয়ার স্যার। অ্যাবসলিউট। ওকে, দেন লেট আস ক্যারি অন। সো আমরা এটা শিখলাম কি, what is the difference between line manager and what is the difference between staff manager, right? Okay. এবার আমরা আর একটু শিখি, এই কনসেপ্ট গুলো ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা প্রশ্নে আসতে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, দেন ফাংশনাল ম্যানেজার। আচ্ছা, ফাংশনাল ম্যানেজার কি? ফাংশনাল ম্যানেজার is the hybrid condition of line manager and staff manager. Functional manager is the hybrid condition of line manager and staff manager. The line manager আমরা শিখলাম, staff manager শিখলাম। তাহলে দেখেন, আমি একটু আগে বলছিলাম যে সিএফও তথা ফাইন্যান্স ম্যানেজার, হ্যাঁ, সিএফও one sense he is a line manager, in another sense he is staff manager, যে কারণে সিএফও কে আমরা বলি ফাংশনাল ম্যানেজার। বোঝা গেছে? তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে লাইন স্যার ম্যানেজার। তাহলে কি স্যার লাইন ম্যানেজার আর স্টাফ ম্যানেজারের কম্বাইন কি ফাংশনাল ম্যানেজার? এক্স্যাক্টলি, যে জন্য তো বলি হাইব্রিড। হাইব্রিড মানে বুঝি তো না আমরা, কম্বিনেশন অফ বোথ। জি স্যার, ওকে, জি সো স্যার, জি হাইব্রিড মানে হচ্ছে কম্বিনেশন অফ লাইন ম্যানেজার অ্যাজ ওয়েল এজ স্টাফ ম্যানেজার। তাহলে লাইন ম্যানেজার এন্ড স্টাফ ম্যানেজার জয়েন্টলি আমরা কার মধ্যে দেখতে পাই? ফাইন্যান্স ম্যানেজার তথা সিএফও এর মধ্যে দেখতে পাই। আচ্ছা, এই জন্য সিএফও ইজ এ ফাংশনাল ম্যানেজার। আচ্ছা, তাহলে the fourth one, project manager. What is project manager? যে প্রজেক্ট ম্যানেজ করে সে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজার কি জিনিস? সে কোম্পানিতে অসংখ্য প্রজেক্ট আসে আমরা জানি। যেমন কোনো একটা প্রতিষ্ঠানে সে নতুন একটা মেডিসিন, কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটা নতুন মেডিসিন ইন্ট্রোডিউস করা হবে বা একটা নতুন মেডিসিন প্রোডাকশনে যাওয়া হবে। এখন কোম্পানির একজন এক্সিকিউটিভকে, টপ ম্যানেজমেন্টের এক্সিকিউটিভকে বলা হলো যে ইউ আর রেসপন্সিবল ফর দিস প্রজেক্ট।
হয়তো সে অন্য কোনো ফাংশনে রিলেটেড, সে একজন হতে পারে হেড অফ মার্কেটিং। তো হেড অফ মার্কেটিং এর এমন দেখা যায় তার মাল্টিপল এক্সপার্টিস রয়েছে কোম্পানিতে কাজ করতে করতে। তো ম্যানেজমেন্ট থেকে ডিসিশন হলো যে হি উইল ওয়ার্ক অ্যাজ দ্য প্রজেক্ট ম্যানেজার অফ লঞ্চিং এ নিউ প্রোডাক্ট অফ সে ক্যান্সারের মেডিসিন। তাহলে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে হলে ওই যে প্রজেক্ট ম্যানেজার নির্বাচিত করা হলো তাকে কিন্তু অন্তত পক্ষে 10টা ডিপার্টমেন্টের লোক দরকার হবে, এবং 10টা ডিপার্টমেন্টের লোক মিলে একটা কমিটি করা হবে, একটা টিম করা হবে। সেই টিমের লিড দিবে ওই প্রজেক্ট ম্যানেজার, এবং স্টার্টিং ফ্রম ক্যাপিটাল জোগাড় করা থেকে শুরু করে ফ্যাক্টরি মেকিং, র মেটেরিয়ালস ইম্পোর্ট, প্রোডাকশন, প্যাকেজিং, কিংবা মার্কেটিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন ফাংশন, কাস্টমারদের অ্যাওয়ারনেস থেকে শুরু করে ডক্টরস কমিউনিকেশন, সবকিছুই এই প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টের মধ্যেই থাকবে। তাহলে এই টোটাল প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা একটা হিউজ কাজ, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং তার একটা নির্দিষ্ট লাইফ টাইমও রয়েছে। তাহলে প্রজেক্ট অলওয়েজ মনে রাখতে হবে, প্রজেক্টের ডেফিনেশন হচ্ছে প্রজেক্ট হ্যাজ এ স্পেসিফিক টার্গেট, স্পেসিফিক এরিয়া অফ ফাংশন উইথ এ স্পেসিফিক টাইমলাইন টু কমপ্লিট ইট, রাইট? তো এই জন্য একটা প্রজেক্টে যখন কোনো স্পেসিফিক পার্সনকে দায়িত্ব দেওয়া হয়, সেই প্রজেক্টের ইমপ্লিমেন্ট করার জন্য ওই প্রজেক্ট ম্যানেজারকে মাল্টিপল ফাংশনের কম্বিনেশনে একটা প্রজেক্ট টিম করতে হয়। তাই প্রজেক্ট ম্যানেজার ইজ অ্যাকচুয়ালি দ্য পারসন হু ইজ লিডিং দ্য প্রজেক্ট or working as a manager of the project, which include the employees of multi-departmental function and expertise. যেমন তার ইঞ্জিনিয়ার প্রয়োজন পড়বে, তার ফাইন্যান্স এক্সপার্ট প্রয়োজন পড়বে, তার ট্যাক্স এক্সপার্ট প্রয়োজন পড়বে, তার প্রোডাকশন এক্সপার্ট প্রয়োজন পড়বে, তার সে আমরা যেটা বলি যে প্রকিউরমেন্ট এক্সপার্ট প্রয়োজন পড়বে, তার দেশের বাইরে থেকে রিক্রুটমেন্ট এক্সপার্ট এইচআর এর লোক প্রয়োজন পড়বে। এই টোটাল প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে হলে তার মাল্টিপল ফাংশনাল এরিয়া থেকে লোকজন, এক্সপার্ট লোক নিয়ে একটা পার্টিকুলার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হবে। দ্যাটস ওয়াই ফর দ্যাট প্রজেক্ট ওই হেড অফ মার্কেটিং উইল বিকাম দ্য প্রজেক্ট ম্যানেজার। আন্ডারস্টুড হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজার? স্যার, আমরা কি Yes, তাহলে sir. বলতে Yes, sir. পারি প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ফাংশনাল ম্যানেজারের মতো একটা হাইব্রিড ম্যানেজার, বাট রোলটা আরো ভ্যাস্ট এন্ড বাট ইট ইজ ফর আ লিমিটেড পিরিয়ড অফ টাইম? নো, এটা বলতে পারি না। এটা এইটুকু বলতে হবে, প্রথম কথা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার ইজ দ্য ম্যানেজার হু লিড দ্য প্রজেক্ট। আচ্ছা, হোয়াট ইজ প্রজেক্ট? প্রজেক্ট যেটা বলতে গিয়ে বলেছিলাম, প্রজেক্ট ইজ এ পার্টিকুলার অ্যাসাইনমেন্ট উইথ পার্টিকুলার জেডি, a scope of work, and having some life of the project, অর্থাৎ তার একটা স্পেসিফিক টাইম লাইনে রয়েছে, তাই তো? যেমন পদ্মা ব্রিজ একটা প্রজেক্ট। আচ্ছা, পদ্মা ব্রিজের প্রজেক্টটা কি ছিল? এটার একটা টাইম লাইন ছিল, সে প্রথম ইনিশিয়ালি ছিল 5 বছর, সেটা এক্সটেন্ড করে 6 বছর, 7 বছর, বাট একটা সময় তো প্রজেক্টটা শেষ হয়েছে। এবং সেই পদ্মা ব্রিজ প্রজেক্টের হেড ছিল বুয়েটের একজন খুব নামকরা ইঞ্জিনিয়ার, তাই না? তো এই ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু সবকিছুর হেল্প নিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের হেল্প নিয়েছে, যোগাযোগ মন্ত্রণালয়ের হেল্প নিয়েছে, আর্মির হেল্প নিয়েছে, বিমান বাহিনীর হেল্প নিয়েছে, বুয়েটের ইঞ্জিনিয়ারদের হেল্প নিয়েছে, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারদের হেল্প নিয়েছে, এলজিআরডির হেল্প নিয়েছে, প্রাইভেট সেক্টরের যারা বিভিন্ন প্রোডাকশন অর্থাৎ রোড হাইওয়েজ যারা কাজ করে তাদের হেল্প নিয়েছে। সো তার মানে কি, এই প্রজেক্টটা একটা ইজ এ স্পেসিফিক টাস্ক, a specific scope, a specific time life or life of the project আমরা যেটা বলি। তাহলে এই টোটাল প্রজেক্টের যে দায়িত্বে, সে ফর এক্সাম্পল আমরা বলছি যে বুয়েটের যে প্রফেসর এই দায়িত্ব ছিলেন, উনি একজন প্রফেসর, বাট ফর দ্যাট 7 ইয়ার্স অর প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য হি ইজ এ প্রজেক্ট ম্যানেজার। তেমনি কোম্পানিতেও তাই। এমন হতে পারে একটা কোম্পানিতে সিএফও সে ফাইন্যান্স এক্সপার্ট হিসেবে কাজ করছে, বাট তাকে একটা নিউ প্রোডাক্ট লঞ্চের দায়িত্ব দেওয়া হলো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। যতদিন পর্যন্ত সে প্রজেক্ট ম্যানেজারের
প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করবে ততদিন সে প্রজেক্ট ম্যানেজার। Well, it is not like that he is working in a hybrid position. Rather, he is working in multiple combined functionality position. তার মানে তার টিম মেম্বারের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টের লোক থাকবে তখন। Is it clear now? Yes, sir. Understood. Thank you. স্যার তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো যে ওনার একটা লক্ষ্য একটা থাকবে, বাট এই লক্ষ্য মানে বাস্তবায়িত করার জন্য আরো অনেক কিছু উনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারবেন। এইটা তার অথরিটির মধ্যেই থাকবে। ওই যে এই জন্য একটু আগে জি। শিখে নিলাম অথরিটি, Authority কি? রেসপন্সিবিলিটি, মনে আছে Responsibility. অ্যাকাউন্টেবিলিটি, জি স্যার। এই জিনিসগুলো কেন শিখে আসলাম? বিকজ টু আন্ডারস্ট্যান্ড দিস। তাইলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাংশনাল ম্যানেজার এন্ড প্রজেক্ট ম্যানেজার? ফাংশনাল ম্যানেজার ইজ অ্যাকচুয়ালি তার নিজস্ব একটা লাইন থাকবে, অর্থাৎ তার হায়ারার্কি থাকবে, এবং তার নিজের এরিয়াতে কিছু এক্সপার্টিজ আছে। যেমন সিওফোর তার ফাইন্যান্সিয়াল এক্সপার্টিজ রয়েছে, এইচআর এর হেড তার এইচআর ফাংশনের উপর এক্সপার্টিজ রয়েছে, তাই না? তাহলে সে দুইটা রোলই প্লে করতে পারে। অর্থাৎ যখন সে পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের, অর্থাৎ একটা লাইনের কারোর জব ডেসক্রিপশন এনশিওর করছে, তখন সে লাইন ম্যানেজার। আবার সে যখন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কাজ করার জন্য একটা পার্টিকুলার স্কিল নিয়ে সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে স্কিলটা শেয়ার করছে, তখন সে ফাংশনাল ম্যানেজার, স্টাফ ম্যানেজার। আর যখন দুইটাই একসঙ্গে করছে, তখন সে হচ্ছে কি? ফাংশনাল ম্যানেজার। But project manager is absolutely different from functional manager, because project manager only doing some function which is completion of a particular project. Any question? Understood? এই চারটা জিনিস ভালো করে মনে থাকবে তো? জি স্যার। ওকে, আচ্ছা, ম্যানেজমেন্ট হায়ারার্কি অলরেডি আমরা এটা পড়েছি, সময় নষ্ট করবো না। ম্যানেজমেন্ট হায়ারার্কি যেটা আমরা বলছিলাম যে কোম্পানির কি থাকে, প্রথমে শেয়ার হোল্ডার, তারপরে থাকে আপনার বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে একজন চেয়ারম্যান থাকে, আর ওই পুরো বোর্ডের আন্ডারে থাকে ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর ইজ রেসপন্সিবল টু রিপোর্ট টু দ্য বোর্ড, এবং ম্যানেজিং ডিরেক্টরের আন্ডারে সমস্ত ডিপার্টমেন্ট অর প্রজেক্ট ম্যানেজমেন্ট সেকেন্ড লাইন ডিফেন্স আমরা যেটাকে বলি, সমস্ত ডিপার্টমেন্টের হেডরা থাকে, তাই তো? সেই ডিপার্টমেন্টের হেডদেরকে নিয়েই কিন্তু তার টোটাল কোম্পানির কি জিটিডি করতে হয়, মানে গেটিং থিংস ডান, কোম্পানির টার্গেট ফুলফিল করতে হয়, রাইট? ওকে, আচ্ছা, ইটস ভেরি ইজি, এটাতে আর সময় দিচ্ছি না আমরা। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেস। ম্যানেজমেন্ট প্রসেস বা ভেরি আমরা জানি খুব ইজি একটা জিনিস। সেটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা জেনারেল প্রসেস রয়েছে। যে কোনো কিছু কাজ করতে হলে আপনাকে রিসোর্স প্রয়োজন পড়ে, এবং সেই রিসোর্সকে ইউটিলাইজ করতে গেলে একটা প্রসেস ফলো করতে হয়, সেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট প্রসেস। আর রিসোর্সটাকে ম্যানেজমেন্ট প্রসেসের মাধ্যমে একটা পারফরমেন্স বা আউটকামের দিকে আমরা দেখতে পাই। যে কোম্পানিতে আউটকাম আসে কখন? যখন আপনার সাফিসিয়েন্ট রিসোর্স থাকে এবং সেই রিসোর্সগুলো প্রপার ম্যানেজমেন্ট ফাংশনের মধ্যে প্রপারলি ইউটিলাইজ হয়, সেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট প্রসেস। তাহলে ম্যানেজমেন্ট প্রসেসের কোর পার্টগুলো কি কি? ম্যানেজমেন্ট প্রসেসের কোর পার্ট হচ্ছে আপনাকে প্ল্যানিং করতে হবে, আপনাকে অর্গানাইজ করতে হবে, লিডিং করতে হবে, কন্ট্রোল করতে হবে। এগুলো তো সব বুঝি, তাই না? বুঝি তো? জি স্যার, জি স্যার, জি স্যার। ব্যবস্থাপনায় পড়া হয়েছে স্যার, ব্যবস্থা। ওকে, সো এটা যদি আমরা শিখে থাকি, তাহলে আমি আর এটাকে রিপিট করছি না। ওকে, প্ল্যানিং আমরা সবাই জানি, আমি নতুন করে কিছুই বলছি না। অর্গানাইজটাও বুঝি। সো বিফোর ডুইং এনিথিং আপনাকে প্ল্যান করতে হয়, সেই প্ল্যান অনুযায়ী অর্গানাইজেশনটা সাজাতে হয়। যেমন আমরা ফুটবল খেলার ক্ষেত্রে দেখি যে মাল্টিপল প্ল্যান নিয়ে কিন্তু এক একজন কোচ একটা টুর্নামেন্ট, একটা ম্যাচ খেলতে নামে। আর সেই ম্যাচটাকে যে প্ল্যানিং করা হয়, সেই ম্যাচটাকে অর্গানাইজ করে খেলার দায়িত্ব কিন্তু কার থাকে? ক্যাপ্টেনের থাকে, তাই না? বা আমরা অনেক সময় প্লে মেকার বলি। সো এটাও একটা পার্ট। কন্ট্রোলটা বুঝি আমরা, যে কন্ট্রোলটা হচ্ছে যে
অ্যাকচুয়াল টার্গেটেড জবের সাথে বা টার্গেটেড আউটকামের সাথে বা রেজাল্টের সাথে আমার অ্যাকচুয়াল রেজাল্ট মিলছে কিনা, যদি না মেলে হোয়াট ইজ দ্য গ্যাপ, এবং সেই গ্যাপটাকে আবার অ্যাড্রেস করা, সেই গ্যাপ কোন কোন কারণে সেটা ডায়াগনোসিস করা এবং সেটাকে আবার রোল ওভার করা, অর্থাৎ কন্টিনিউয়াসলি এটাকে মানে সাইক্লিক্যাল ওয়েতে এটার কোয়ালিটি এনশিওর করা। ওকে, আচ্ছা, লিডিং অলরেডি আমরা বলেছি, হোয়াট ইজ লিডিং, লিডারশিপ, এটা সবই জানি। আচ্ছা, এটা আমরা একটু শিখবো। ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমরা দেখেছি 1973-তে মিন্সবার্গ ইজ অ্যান অ্যাকচুয়ালি ইকোনমিস্ট। উনি মিন্সবার্গ বলেছেন যে অর্গানাইজেশনের ক্ষেত্রে ম্যানেজারের কিছু ইম্পর্টেন্ট রোল রয়েছে। সেই রোলের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট রোল, 3টা রোল উনি হাইলাইট করেছেন। সেই রোলগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল ইনফরমেশন রোল, ইন্টারপ্রিটেশনাল রোল, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং রোল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, যখন একজন লিডার এমডি হয়ে যায় বা সিএফও হয়ে যায়, তাদের কাজ কি আসলে? খুব ক্লোজলি যদি অ্যানালাইজ করেন যে একটা ম্যানেজিং ডিরেক্টরের কাজ কি, একটা ম্যানেজিং ডিরেক্টর মাসে 25 লাখ টাকা কেমনে বেতন পায়, একটা সিএফও মাসে 8 লাখ টাকা 10 লাখ টাকা কেমনে বেতন পাইতে পারে, কি করে আসলে তারা? কখনো চিন্তা করেছেন? স্যার সিএফওটা লজিক্যালি ধরে, বাট ম্যানেজিং ডিরেক্টর তো বুঝতে পারি না আসলে। আসলে সে কোনো কাজই করে না, কিন্তু রাইট? সিএফওটা তো দেখা যায় স্যার, জি, কিন্তু ম্যানেজিং ডিরেক্টর তো আসলে উনি কিছুই করে না, অনেক সময় তো আসেও না ওনারা। আচ্ছা, তাহলে কোন কারণে তাকে স্যার মাসে 25 লাখ টাকা বেতন দিতে হবে? স্যার এখানে অল ওভার ম্যানেজমেন্ট বলা যায়। স্যার উনি কোম্পানির প্রসেস, কোম্পানি কিভাবে চলবে ওই প্ল্যানটা দেয়, মানে কোনটা কোথায় ইনভেস্ট করবে, কোন প্রসেসে কোম্পানি আগাবে, লাস্ট 5 বছর কি হবে, এই প্রসেস গুলা এই সিস্টেম গুলা উনি মেনটেন করে স্যার। আচ্ছা, 5 ইয়ার প্ল্যানিং তো সব সিএফও করে দেয়, সমস্ত 5 ইয়ার প্ল্যানিং সিএফওরা করে দেয়, বাজেট সিএফওরা করে দেয়, ফাইন্যান্সিং সিএফও করে দেয়, ইনভেস্টমেন্ট ডিসিশনে অনেক সময় মানে সবাই একসঙ্গে করে, সেটা ঠিক আছে। আমার কথার অর্থ হচ্ছে, সে ইফ ইউ কম্পেয়ার উইথ সাম পিপল যারা খুব হার্ড ওয়ার্ক করে, রাইট? হার্ড ওয়ার্ক করে কে? সারা রাত জেগে ফ্যাক্টরিতে যারা প্রোডাকশন করছে, দে আর দ্য অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্কার, স্যার ওয়ার্কার লেভেল লোকাল। রাইট? দে আর অ্যাকচুয়ালি দ্য হার্ড ওয়ার্কার। মানে মাথার ঘাম পায়ে ফেলা, শরীরে মাংস থাকছে না, কাজ করতে করতে হাড়গোড় বেরিয়ে গেছে। হ্যাঁ, যারা বিশেষ করে গাড়ি কোম্পানিতে কাজ করছে, ইস্পাত কোম্পানিতে কাজ করছে, রডের লোহার কোম্পানিতে কাজ করছে, বিএসআরএম কেএসআরএম এ কাজ করছে, দে আর অ্যাকচুয়ালি দ্য রিয়েল হিরো। তারাই হচ্ছে প্রকৃতভাবে কাজ করছে। আনফরচুনেটলি অর মানে সারপ্রাইজিংলি, দে আর গেটিং দ্য লোয়েস্ট পেমেন্ট ইন দ্য অর্গানাইজেশন, রাইট? তার মানে হচ্ছে তারা শরীরের কাজ করছে, তারা ব্রেনের কাজ করছে না, তারা ফিজিক্যাল ওয়ার্ক করছে, তারা সফট স্কিলের ওয়ার্ক করছে না। সফট স্কিল তো বুঝি, রাইট? ভেরি সফট স্কিল না? ওকে, তো তার মানে হচ্ছে আপনি যত সফট স্কিল এক্সপার্ট হবেন, আপনি যত ব্রেন ওয়ার্ক করবেন, তত আপনার ভ্যালু বেশি। আপনি যত মানে ফিজিক্যাল ওয়ার্ক থেকে বেরিয়ে মেন্টাল ওয়ার্কের দিকে যাবেন, এক্সপার্টিজের দিকে যাবেন, পারফেকশনের দিকে যাবেন, তত আপনার ভ্যালু বেশি, রাইট? সো এই জন্য মিন্সবার্গ বলেছে লিডারের যে কোয়ালিটিস গুলো, আমরা লিডারশিপের 25-30টা কোয়ালিটি দেখেছি না ইন্টারমিডিয়েটে, মুখস্থ করে এবিসিডি করে সিরিয়াল ফেলে বিভিন্ন নাম ঠাম নদীর নাম ঠাম ম্যাচ করে মনে রাখতাম যে পরীক্ষার হলে যাতে একটা পয়েন্টও ভুল না যায়, রাইট? 22টা 23টা টিচার বলতো আচ্ছা ঠিক আছে 20টা লিখতে পারলেই হবে লিডারশিপ কোয়ালিটির মধ্যে, তাই না? মনে পড়ে আপনাদের? আচ্ছা, স্যার মনে পড়ে। ফরগেট অ্যাবাউট
20-30 কোয়ালিটিস। মিন্সবার বলছে লিডারের অর্থাৎ লাইক ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিসিশন মেকিং রোল, এবং ম্যানেজিং ডিরেক্টর 25 লাখ টাকা বেতন পায় শুধু এই ডিসিশন মেকিং এর জন্য, আর কিছু না। সারাদিন বসে তার রুমের মধ্যে সে ডিসিশন মেক করে। প্রশ্ন হচ্ছে, ইজ ইট ভেরি ইজি টু মেক ডিসিশন? নো। জি, decision making is the most critical part and difficult part, right? জি স্যার। Someone is working, please আপনার ইয়ার মাউস মাইকটা আপনার মিউট করেন প্লিজ। নিতে পারতেছে না। সো আমরা দেখছিলাম যে সফট স্কিল ইজ ইভালুয়েটেড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইট? আচ্ছা, তাহলে মিন্সবার্গ বলছে ডিসিশন মেকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডিসিশন মেকার, আই মিন দ্য ম্যানেজার অর ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, এই পারফেক্ট ডিসিশন মেকিং ডিপেন্ড করে কিসের উপর? ক্যান উই মেক দ্য পারফেক্ট ডিসিশন উইদাউট ইনফরমেশন? পারবেন? নো স্যার। কিভাবে? যদি একটা এক্সাম্পল চিন্তা করি, সে আমি এখান থেকে অফিসে যাব, ফর এক্সাম্পল মতিঝিলে আমার একটা মিটিং আছে বাংলাদেশ ব্যাংকে, রাইট? এখন আজকের দিনে আমি দেখছি যে রাজনৈতিক কর্মসূচি চলছে, এখন আমাকে বাংলাদেশ ব্যাংকে তার মধ্যেও যেতে হবে এবং আমাকে গাড়ি নিয়েই যেতে হবে। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ইনফরমেশন যে রাজনৈতিক কর্মসূচি কোথায় হচ্ছে, কি ধরনের কর্মসূচি হচ্ছে, কোন রুটে হচ্ছে, কোন রোডে হচ্ছে, এবং রোডের কোন জায়গাটা সমাবেশ স্থল, কোন রোডটা রিস্কি, কোন রোড জ্যাম বেশি, কোন রোডে ট্রাফিক কম, ট্রাফিক মানে ঢাকা শহরের পুলিশরা কোন রোড বন্ধ করে রেখেছে, আমি কি ইনফরমেশন ছাড়া ক্যান আই মেক ডিসিশন? নো। দ্যাটস ওয়াই ইনফরমেশন রোল ইজ one of the best মানে critical part. কারণ if you have proper information you can make proper decision. That's why corporate একটা কথা আছে যে informed decision is better than blind decision. বোঝা গেছে? ব্লাইন্ড ডিসিশনে হয়তো অনেক জীবনে অনেক অনেক কিছুই টুকটাক ইয়া করে, বাট নেভার মেক blind decision from the leadership position. কি বললাম? নেভার মেক ব্লাইন্ড ডিসিশন ফ্রম দ্য লিডারশিপ পজিশন। যখন আপনি সিএফও হবেন, there is no option to make blind decision. You have to be informed and perfectly informed. আচ্ছা, ইনফরমেশন আপনার কাছে আছে, বাট you cannot understand the meaning of information. তাহলে সেই ইনফরমেশনের কোনো ভ্যালু আছে? নো। কেমন ইনফরমেশনের ভ্যালু নেই? থিঙ্ক অ্যাবাউট 111. ডু ইউ রিমেম্বার 111? এনিওয়ান, হোয়াট ইজ 111? স্যার ওই যে টুইন টাওয়ার হামলা। অ্যাবসলিউটলি। 111 কেন বলা হয়? তালেবানের যে মেসেজিং কোড ছিল, দ্যাট ওয়াজ দ্য 111। তার মানে এই 111 এর মেসেজটা আপনার গোয়েন্দা বিভাগের কাছে আরো অনেক আগে ছিল, বাট এই 1/11 নামে কি, কোথায়, কার, এটা তারা ইন্টারপ্রিট করতে পারে নাই। বাট যার কাছে পাঠানো হয়েছে তালেবানের, যারা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করবে, তারা এটার ইন্টারপ্রিটেশন করতে পেরেছে। দ্যাট মিনস ইউ হ্যাভ দ্য ইনফরমেশন বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড the meaning of information. I mean, you cannot interpret the information role, then you are totally failed. তার মানে you have to have information that is accurate information, right information. You have to be the person who can understand the meaning of information. Say আপনার একজন সিএফওর পজিশনে
এমন একজন ব্যক্তিকে বসাই দেওয়া হলো যে ইপিএস মানে বুঝে না। ইপিএস মানে কি? আর্নিং পার শেয়ার। এটার মিনিং সে বোঝে না। তাহলে সিওপো কি, যে বোঝে না সে কি ওইখানে ওই ইপিএসটাকে ইউটিলাইজ করে বিজনেস ফ্রুটফুল ডিসিশন নিতে পারবে? না, সে আইআরআর বোঝে না। আইআরআর মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। সে এটা বোঝে না। সে টাইম ভ্যালু অফ মানি, সে এটা বোঝে না। সো ইজ ইট মানে পসিবল ফর হিম টু মেক দ্য রাইট ডিসিশন? নো, অ্যাবসলিউটলি নট। not. Okay, fine. So you have that information, you can understand it properly. অর্থাৎ you are the leader, you have very perfect information, you can understand properly. I think you can interpret the information, but you are reluctant in making decision. So ওই ইনফরমেশন, ওই ইন্টারপ্রিটেশন কোনো কাজে লাগবে? নো। অর্থাৎ আপনি ডিসিশন না নিলে ইউ উইল নট গেট দ্য রিটার্ন ফ্রম ইউর ডিসিশন। তাহলে কি দাঁড়াচ্ছে? লিডারশিপের অবশ্যই কোয়ালিটি থাকতে হবে, ইনফরমেশন পাওয়া, ইনফরমেশন বোঝা, এবং সেই অনুযায়ী ডিসিশন মেকিং তার গার্ডস থাকতে হবে। হি অর শি হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যাবাউট হিজ ডিসিশন, যে ইয়েস আমি যে ডিসিশন নিচ্ছি দ্যাট ইজ দ্য পারফেক্ট ডিসিশন, এবং সেই পারফেক্ট ডিসিশন অনুযায়ী রেজাল্টও আসতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? In conclusion, we can say one of the major qualities triple R. Triple R মানে কি? অস্কার পাওয়া ট্রিপল আর? অস্কার নো। ট্রিপল আর মানে হচ্ছে রাইট টাইম, রাইট ইনফরমেশন and right decision. That is the most important quality of leader. So after you becoming qualified chartered accountant, you can get the opportunity to do work as a CFO, but mind it, you have to have that qualities to key make decision, Make decision. to be the triple R. তাই তো? To be the triple R মানে you have to ensure that you are in right time, right information and right decision making. Clear till now? Yes, sir. Clear. Clear. Good. Okay. যদি ব্রেক প্রয়োজন পড়ে, কটা বাজে? 9টা। Do you need break? 5 minutes, 10 minutes? স্যার এখন তো আর কিছুক্ষণ পরে দিলে ভালো হয় স্যার। আরেকটু পরে, হ্যাঁ বলেন। জি, আর একটু পরে দিলে আমি মনে করি ভালো হয়। গুড। সো আমরা ক্যারি অন করি, রাইট? জি স্যার। ওকে। আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে প্রফেশনাল স্টাডিটা কেমন জানেন? লাইক গল্প শোনা, গল্পের সঙ্গে নিজের থিঙ্কিংটাকে অ্যালাইন করা, নিজের পার্সোনাল লাইফের সঙ্গে এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলোকে অ্যালাইন করা এবং সেটাকে মনে রাখা। দেখবেন প্রত্যেকটা নামের, প্রত্যেকটা থিওরির নামের সঙ্গে তার ফাংশনের মিল রয়েছে। যেমন একটু আগে আমরা দেখছিলাম লাইন ম্যানেজার, স্টাফ ম্যানেজার, তাই না? ফাংশনাল ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, এই প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু তার নাম থেকে তার ডেফিনেশন বোঝা যায়। এক্সেপ্ট বাঙালিদের নামের কোনো মিল নাই। কেমন? বাঙালিদের নাম হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট, সে মিস্টার বাদশাহ, যদি কিছু থেকে কেউ থেকে থাকেন, মানে উইথ ডিউ রেসপেক্ট, জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বাদশাহ মিয়া কিন্তু সামটাইমস মানে বেগিং অন দ্য রোড না, কিন্তু আমাদের মানুষের নামের কোনো ব্যাখ্যা নাই বা মিলানো যায় না। বাট আমরা কর্পোরেট জগতে বইয়ের ভাষার যে নেমিং গুলো, এগুলো কিন্তু ইজিলি আমরা বুঝতে পারি তাদের নাম থেকে। এই জন্য সবসময় মনে রাখার চেষ্টা করবেন যে নাম দিয়ে, অর্থাৎ ওই টপিকটা দিয়ে তার ভিতরের কনসেপ্টটা কি, এইটা মাথায় রাখার চেষ্টা করবেন লিঙ্কেজ তৈরি করে, সো দ্যাট ইউ
can understand or you can learn one time and never forget in your life. So যে কোনো জিনিস একবার শিখবেন, বারবার শেখার কোনো চিন্তা রাখবেন না। তো বারবার শিখতে হলে তো আপনাকে বারবার ভুলতেও হবে, রাইট? সো নেভার থিঙ্ক অ্যাবাউট লার্নিং সেভারাল টাইমস, বাট একবারই শিখবেন জীবনে যে কোনো জিনিস। এটা মাথায় রেখে আগাবেন, দেন দেখবেন যে আপনার accumulation of knowledge is becoming very fruitful. Okay, then come to the point business culture. So what is the culture? আমরা বলি না যে গ্রামীণ ফোনের কালচার, এইচএসবিসির কালচার, আবার গার্মেন্টস এর কাজের কালচার ইজ ডিফারেন্ট। এই কালচার মানে কি? এনিওয়ান? প্র্যাকটিস করে অর্গানাইজেশন থেকে সামনে আগানোর জন্য। আচ্ছা, কেউ কিছু বলছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আই ডোন্ট নো সাইড টকিং কিনা। স্যার কোনো একটা ফিল্ডে কেউ যখন মানে অনেকদিন ধরে একটা জিনিস একইভাবে করে আসছে, ওই জিনিসটাই আমি মনে করি কালচার। কর্পোরেট কালচার হচ্ছে কমন অ্যাজাম্পশনস, অ্যাজ লাইক ইউ সেইড, দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠানের একটা বা এক এক ধরনের ইন্ডাস্ট্রির এক এক ধরনের কালচার রয়েছে। যেমন সে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কালচার হচ্ছে কাস্টমার যাবে, তাকে খুব রিসিপশনে খাতির যত্ন করা হবে, তার জন্য একটা সুন্দর সোফা থাকবে, চেয়ার থাকবে, বসবে, সার্ভিস নিবে, ব্যাংকিং সার্ভিস এটসেট্রা এটসেট্রা। এটা হচ্ছে ব্যাংকিং কালচার। আবার এই কালচারের মধ্যে আবার পার্থক্য আছে। কালচার ইন গভর্নমেন্ট ব্যাংকস লাইক সোনালী ব্যাংক, জনতা ব্যাংক লাইক দিস, আর কালচার ইন সে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক বা হচ্ছে এইচএসবিসি বা প্রাইম ব্যাংক, এদের কালচার ডিফারেন্ট। তো প্রাইভেট ব্যাংকের কালচার পাবলিক ব্যাংকের বা গভর্নমেন্ট ব্যাংক। স্যার ক্লিয়ার, এখানে ক্লিয়ার ভাই তোমার নেটে সমস্যা ভাই। এক্স্যাক্টলি, হতে পারে অনেকেরই নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, কারণ ওয়েদার ইজ ভেরি ব্যাড। সো হতেই পারে যার যার ইয়াতে প্রবলেম হতে পারে। আমারও সামটাইমস কয়েকবার বাউন্স করেছে কানেকশন। সো আমরা যেটা বলবো সেটা হচ্ছে কালচার। তো আমরা কম্পেয়ার করছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট কর্পোরেট কালচার, মানে কর্পোরেটের ভিতরে কালচারের ডেভিয়েশনটা কেমন। সো কালচার জিনিসটা হচ্ছে লাইক দিস, যে লং টার্ম তাদের কিছু কমন অ্যাজাম্পশনস রয়েছে। প্রাইভেট ব্যাংকের অ্যাজাম্পশনস হচ্ছে আমার কাস্টমার আসবে, উই হ্যাভ টু এন্টারটেইন দেম, রাইট? দেখবেন সেখানে একটা সুন্দর সোফা রয়েছে, সুন্দর একটা টিভি রয়েছে, সেখানে কিছু কমন চকলেট রয়েছে, সেখানে কিছু নিউজ পেপার রয়েছে, ম্যাগাজিন রয়েছে, এসি রুম রয়েছে। আপনি সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে যাবেন, আপনাকে কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না, কেউ বসতেও বলবে না, বসার জায়গাও নেই। ওকে, সো দিস ইজ দ্য কমন অ্যাজাম্পশনস। ভ্যালুজ, ভ্যালুজ মানে তো বুঝি না, ভ্যালুজ মানে হচ্ছে মেন্টাল থিঙ্কিং বা মেন্টাল লেভেল অফ থিঙ্কিং। ওকে, দেন বিলিফ বা মানুষের ভিতরকার বিলিফটা কি। আমার কর্পোরেট হাউসের বিলিফ হচ্ছে মানে কাস্টমার ইজ লক্ষ্মী, মানে কাস্টমারই লক্ষ্মী, তাই না? তো সে কথার কথা আমি মানে যদি পজিটিভ সাইডেই বলি, আজকে পুলিশ ডিপার্টমেন্টের যে থিম, যে থিঙ্কিং, আর এখান থেকে 20 বছর বা 30 বছর আগের যে পুলিশ ডিপার্টমেন্টের যে থিঙ্কিং ছিল, এখন পুলিশের কমন থিম হচ্ছে যে পুলিশ মানুষের বন্ধু, শত্রু নয়। আর একটা সময় কি ছিল, এর উল্টাটা ছিল। হ্যাঁ, তো এই যে তাদের ভিতর কি, তাদের কিছু ভ্যালু চেঞ্জ হয়েছে, তাদের কিছু বিলিফ চেঞ্জ হয়েছে, তাদের কিছু অ্যাজাম্পশন চেঞ্জ হয়েছে। তো এই টোটাল বিষয়টা যখন কর্পোরেটে চিন্তা করব, তো এক একটা কোম্পানির এই সেট অফ বিলিভ, ভ্যালুজ অ্যান্ড অ্যাজাম্পশনস অল আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। দ্যাটস ওয়াই আমরা বলি যে কালচার অফ গ্রামীণ ফোন ইজ সামথিং ডিফারেন্ট, কালচার অফ ব্যাংক, কালচার অফ গার্মেন্টস, কালচার অফ সে কথার কথা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কালচার অফ মার্কেটিং কোম্পানিজ, কালচার অফ MLM কোম্পানি মানে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিজ, all are in different culture. That is, culture is the common assumptions, common values, common beliefs that people share with each other and the way we do things around here. তার মানে ওই প্রতিষ্ঠানে একজন আরেকজনের সাথে কিভাবে ট্রিট করে, কিভাবে বিহেভিয়ার করে,
কিভাবে একজন আরেকজনের সাথে নলেজ শেয়ার করে, বা একজন আরেকজনের সাথে কিভাবে তাদের কালচারাল বিনিময় হয়, এই পুরো জিনিসটাকে আমরা বলি কর্পোরেট কালচার। আন্ডারস্টুড? Yes, sir. জি স্যার। ওকে, আমরা কখনো দেখি যে টাইপস অফ কালচার, এটা যদিও ভেরি ইম্পর্টেন্ট না, তো জাস্ট একটা বলে রাখি, কোথাও দেখি যে ফ্লেক্সিবল কালচার। ফ্লেক্সিবল কালচার মানে সরকারি অফিসে বা সরকারি ব্যাংকে আপনি এখন তো 4টা পর্যন্ত অফিস, 4টার পরে গিয়ে কোনো লোক পাবেন না। আর কর্পোরেট হাউসে দেখবেন যে 5টা পর্যন্ত অফিস, কিন্তু অনেক কর্পোরেট হাউসে ভোর 5টা পর্যন্ত কাজ করছে, এমনও রয়েছে প্রয়োজনে, তাই না? দিস ইজ দ্য কালচার। তো কারো বা ফ্লেক্সিবল কালচার বা কারো বা ডিফারেন্ট কালচার রয়েছে। আচ্ছা, আচ্ছা, এটা তো আমি অলরেডি ডিসকাস করেছি যে একটা কর্পোরেট হাউসের মাল্টিপল ফাংশন থাকতেই পারে। হ্যাঁ, সেই ফাংশনের মধ্যে মেজর যে ফাংশন গুলো আমরা ডিভাইড করি সেগুলো আমি অলরেডি বলেছি, জাস্ট এখানে ভাগ করা আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম, আমরা এই চ্যাপ্টারে আমাদের মানে মূল ফোকাস পয়েন্ট হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং ইউর বিজনেস ফাংশনস। আচ্ছা, মার্কেটিং কি জিনিস? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্কেটিং এন্ড শপিং? কে বলতে পারবে? স্যার, শপিং হচ্ছে যেটা আমি আমার ভোগের জন্য করব, কনজাম্পশনের জন্য, ব্যবহারের জন্য। আর মার্কেটিং হচ্ছে যেটা আমি এজ আ মানে প্রফিটের জন্য আমি যখন এটা করব, সেটা হচ্ছে মার্কেটিং। কি করবেন প্রফিটের জন্য? স্যার, কি করবেন? কোনো কিছু যখন আমি এটাকে প্রমোট করব। আপনি অন্যকে পারচেস করার জন্য মোটিভেট করবেন, সেল করবেন, তাই তো? স্যার, ব্যবসার উদ্দেশ্যে যেটা করবো আর কি স্যার। আচ্ছা, দুইটার ফাংশন সম্পূর্ণ ডিফারেন্ট। একটা হচ্ছে পারচেস করা, সেটাকে আমরা বলি শপিং। আর একটা হচ্ছে সেল করা, যেটাকে বলি আমরা মার্কেটিং। তো আমরা অনেকেই দেখতে শুনি, বলতে শুনি যে ঈদের মার্কেটিং করতে যাচ্ছে, তাই না? তাহলে আমরা তো এটা কি বলি? রং বলি, রাইট? ভুল স্যার। জি। স্যার বলবো। ভুল। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো মার্কেটিং ইজ এ ফাংশন অফ সেলস অ্যাকচুয়ালি। এই মার্কেটিং ফাংশনের মধ্যে আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে টু আইডেন্টিফাই দ্য ডিফারেন্স বিটুইন কাস্টমার ভার্সেস কনজিউমার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাস্টমার ভার্সেস কনজিউমার? আপনারাই বলেন। কাস্টমার হচ্ছে এমন একজন পার্সন যিনি এটাকে ভোগ না করে আবার বিক্রিও করতে পারে, রিসেলও করতে পারেন। বাট কনজিউমার হচ্ছেন এমন একজন পার্সন যিনি আলটিমেটলি এটাকে, এর উপযোগ যেটা ইউটিলিটি, এটাকে শেষ করে দিবেন। ভেরি গুড। তো নিশ্চয়ই অন্য সব ফ্রেন্ডরা বুঝতে পেরেছেন যে আপনাদের ফ্রেন্ড কিভাবে বলেছে। কনজিউমার হচ্ছে ইউটিলিটিকে কনজিউম করে, অর্থাৎ সে প্রোডাক্টটা কনজামশনের জন্য কিনে। যেমন আমি একটা ল্যাপটপ কিনছি, কথার কথা আমি কনজিউম করব বলে, একটা মোবাইল ফোন কিনেছি কনজিউম করব বলে। বাট আমার যদি কাজ হয় যে আমার একটা মোবাইলের দোকান আছে, তাহলে আমি 500 মোবাইল কিনতেছি অ্যাজ এ কাস্টমার, তাই না? এই কাস্টমার হিসেবে আমি কিনছি, বাট আমি কিন্তু এটা আবার রিসেল করব। তাহলে আমরা এটা বলতে পারি যে all consumer are customer, but all customers are not consumer. বোঝা যায় কি বলেছি? জি স্যার, বুঝতে পারছি। বোঝা যায়। জি স্যার। all customers, Consumer are customers, but all customers are not consumers. আবার আবার ঘুরাই বলি উল্টা করে, যে আমরা যদি বলি all consumers are customer, হয় ট্রু আর ফলস? আমি ঘুরাই বলছি কারণ এই জাতীয় ফলস, প্রশ্ন ফলস। কিন্তু আসে। all consumers are customer, ট্রু স্যার। true or জি স্যার, ঠিক স্যার। true? ভেরি গুড। সরকারের ওই পাশে একটা রুম ছিল। আচ্ছা, আমি যদি আরেকটু উল্টা করে বলি
যে all customers are consumer, true or false? false. false, এটা যদি বলি all customers are not consumer, True. all customer are True, sir. true. আচ্ছা True, sir. সিম্পল একটা কম্পারিজন দিয়ে কয়টা প্রশ্ন করেছি আমি? 4টা। এই জাতীয় প্রশ্নই থাকবে পরীক্ষার হলে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. Understand. Yes, Okay, so the condition is that you understand the core concept of your topic, right? So ছবিতে বোঝা যাচ্ছে না কে কাস্টমার আর কে কনজিউমার? আচ্ছা, এটা তো আমরা বুঝি না, কনজিউমার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। এই শব্দটা একটু শিখে রেখে FMCG কি বলে? ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এর মানে কি? আপনারা কি এই শব্দটা শুনেছেন কখনো? এফএমজি সেক্টর, এফএমসিজি সেক্টর? না স্যার, First time শুনি নাই। শুনলাম, sir. no Yes, sir, sir. no. আজকে ফার্স্ট টাইম। আচ্ছা, এগুলো শুনতে হবে। আমি এই জন্য হাইলাইট করে রেখেছি, কারণ দিস ইজ ইয়োর কোর ওয়ার্ডস। এটা আপনাদেরই ওয়ার্ড, বিজনেস এক্সপার্টদেরই ওয়ার্ড। এফএমসিজি মানে হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যে সমস্ত কনজিউমার গুডস ভেরি ফাস্ট মুভ করে। তার মানে অর্থাৎ ছোট, যেমন কি ব্রেড, কথাটা বোঝা যাচ্ছে না, স্যার। জাস্ট আমি আপনাদেরকে 1 মিনিট নিয়েছিলাম। সো এফএমসিজি মানে হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। তাহলে যে সমস্ত কনজিউমার গুডস গুলো ফাস্টলি মুভ করতে হয়, ভেরি কুইকলি মুভ করতে হয়, যেমন কি ব্র্যান্ডেড কেক, ব্র্যান্ডেড ব্রেড, বেকড বিন, এগুলো মানে হচ্ছে যে যেগুলো লাইফ টাইম শর্ট, হ্যাঁ, এবং সেগুলো হতে হবে কনজিউমার গুডস। মাইন্ড ইট, কি বললাম? কনজিউমার গুডস। আবার কিন্তু সবজি মাছ কিন্তু এফএমসিজি না। বোঝা গেছে? জি স্যার। স্যার সবজি মাছ এগুলা কেন FMCG না? গুডস তো না ওটা। কোল্ড স্টোরে রাখা যাচ্ছে। ওকে স্যার, আই গট ইট। ওকে, নেক্সট পয়েন্ট। এটা খুব নাও and try to understand the market. B2C market. What is B2C market? Business to com. The Business business to to consumers. তার মানে কি? আর এখানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরাসরি এটা কনজিউমারের কাছে যাবে সম্ভবত। তারা আমরা এখানে বলি যে পিওর কনজিউমার যখন বিজনেস অর্গানাইজেশন থেকে প্রোডাক্ট কিনে, ওই মার্কেটটাকে আমরা বলি B2C মার্কেট। মনে থাকবে? জি স্যার, মনে থাকে। বিজনেস টু, যেটা আমরা মানে অ্যাজ লাইক আমরা মোবাইল ফোন কিনছি, টিভি কিনছি, জামা কাপড় কিনছি, দিস ইজ দ্য B2C মার্কেট। সো হোয়াট ইজ B2? জি এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। স্যার এটা আমি একটু স্যার শুনতে পারি নাই স্যার ভালো মতো। আচ্ছা, এফএমসিজি মানে হচ্ছে এই যে এখানে লেখা আছে ফাস্ট মুভিং কনজিউমার। এর নামের মধ্যেই কিন্তু বলা আছে এই এফএমসিজি মানে হচ্ছে এমন কিছু গুডস যেগুলো ভেরি কুইকলি মুভ করতে হবে। তার মানে রেখে দেওয়া যাবে না। আপনি কি আজকে বেকারির রুটি 50 দিন স্টোরে রাখতে পারবেন? না স্যার, কুইক খেতে হবে। বা হচ্ছে আপনার কিছু কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন খুব নাম করা যে আমরা যেটা মিস্টার বেকারের কেক রাখতে পারবেন স্টোর করে লং? না। এই জন্য সো যে সমস্ত মানে স্যার একজন বললো স্যার যে ভেজিটেবল কেন এফএমসিজি নয়, তাই তো? জি স্যার। ওটা তো গুডস না ভাই, ওটা তো ভেজিটেবল। গুডস হতে হলে তার কি ডেফিনেশন আছে? এটাকে প্রসেসড হতে হবে। মানে ন্যাচারাল সিস্টেমে আসবে না, এটাকে আমরা হাতে ধরে কিছু একটা করবো এটার ভিতরে আর কি, তখন সেটা গুডস হবে। গুডস মানে হচ্ছে ইট ইজ প্রসেসড। হ্যাঁ, যেমন
এই যে এখানে একটা এক্সাম্পল রয়েছে, বেকড বিন। বিন মানে কি? সিম। বিন তো সিম। হ্যাঁ, সিম গুলো, জি। এখন সিম গুলো কারণ বাজার থেকে কিনলে ওটা এফএমসিজি না। হ্যাঁ, না, আচ্ছা ন্যাচারাল সিমের, সিস্টেম আছে। আচ্ছা সিমের বিসি যদি আমি ইয়ার থেকে মানে ওই যে প্রাণের ফুড প্রোডাক্টস এর মধ্যে থেকে সিমের বিসি প্রসেসটা কিনি, দ্যাট ইজ এফএমসিজি। আন্ডারস্টুড? ইয়েস স্যার, আন্ডারস্ট্যান্ড। ওকে, বি টু সি মার্কেট। বি টু অলরেডি ডিসকাস করেছে, বিজনেস টু কনজিউমার। তাই যদি হয় তাহলে হোয়াট ইজ বিজনেস টু বি টু বি মার্কেট? এগুলো মনে রাখতে হবে, কিন্তু ডিফারেন্ট কালার করে রেখেছি, তার মানে এই আপনার স্লাইড গুলো দিব, সবাই মনেও রাখতে হবে এগুলো। অনেক কিছু আমি বইয়ের বাইরে নিয়ে এসেছি, এগুলো পড়বেন ভালো করে। সো হোয়াট ইজ বি টু বি মার্কেট? Sir, বিজনেস টু business to বিজনেস। business. এক্সাম্পল? এক্সাম্পল হচ্ছে স্যার, এই যারা সব কমিশনে বিক্রি করে বাইক গুলো স্যার, এনারা হতে পারেন। বাইক গুলো যারা কমিশনে বিক্রি করে, সুজুকি বা ইয়ামাহা, এগুলা তো ওনারা ওই ম্যানুফ্যাকচারার থেকে ওনারা কিনেন, কেনার পর এটা কনজিউমারের কাছে বিক্রি করেন। সে র মেটেরিয়ালস নিয়ে আসতেছি কোথা থেকে? অন্য বিএসআরএম, কোনো জায়গা থেকে। বিএসআরএম র মেটেরিয়ালস নিয়ে আসে হচ্ছে রাশিয়া থেকে। র মেটেরিয়ালস মানে কি? ড্রামে করে কাঁচা। রড নিয়ে, ড্রামে করে রড নিয়ে আসে, লিকুইড রড, বুঝেন? মানে আকরিক লোহা নিয়ে আসে, বুঝতে পারছেন, লিকুইড ফর্মে বা অনেক সময় গুঁড়া ফর্মে। আচ্ছা, সেই র মেটেরিয়ালসটাকে কোন একটা কোম্পানি থেকে নিশ্চয়ই নিয়ে আসে, মাইনিং কোম্পানি থেকে, সেটা বাংলাদেশে এনে সে বিএসআরএম তো বুঝি নাকি? জি স্যার, ওই হ্যাঁ, স্টিল রড কোম্পানি। আচ্ছা, সো বিএসআরএম না, আচ্ছা বিএসআরএম এখান থেকে প্রসেস করে আবার এটা সেল করে ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং। কারা? ডেভেলপার কোম্পানি, যেমন অ্যাসেট ডেভেলপার, যেমন ডোরিন, যেমন এবিসি ডেভেলপার, এরকম অনেক ডেভেলপারের কাছে দেয় না? জি স্যার, তাই। তাহলে দিস ইজ কল্ড বি টু বি মার্কেট। কি বললাম? সবাই বিজনেসম্যান, বিজনেস টু বিজনেস মার্কেটিং। আচ্ছা, ও, এই চেইন এইখানে স্যার কনজিউমার আসবে না। সুযোগ নাই কনজিউমারে, ঠিক আছে? আর তাহলে বি টু সি মার্কেট হচ্ছে বিজনেস টু কনজিউমার, বি টু বি মার্কেট হচ্ছে বিজনেস টু বিজনেস। আচ্ছা, এখন সে আমি যদি এখানকার সিএফও হই বা আমি যদি এখানকার মেন এমডি হই, আমার কাছে দিস ইজ দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বিজনেস, দিস ইজ কল্ড দ্য ফরওয়ার্ড লিঙ্কেজ বিজনেস। কি বললাম? মানে আগে যেটা করলাম সেটা ব্যাকওয়ার্ড, আর পরে যেটা ব্যাকওয়ার্ড ম্যানুফ্যাকচার করলাম লিঙ্কেজ আর সেটা ফরওয়ার্ড। হচ্ছে ফরওয়ার্ড লিঙ্ক। আন্ডারস্টুড? ইয়েস স্যার। মনে রাখতে হবে পয়েন্ট ধরে ধরে। তাইলে সো প্রথমটা হচ্ছে র মেটেরিয়াল আনলাম, তারপর বিএসআরএম এ ঢোকালাম, এর পরের সেক্টরটা স্যার কি দিলেন? এটা দিলাম হচ্ছে ওই যে যে সমস্ত ডেভেলপার। ডেভেলপাররা ফ্ল্যাট বানায়। ডেভেলপার দিলাম, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। এখন আসি, আমরা মার্কেটিং বুঝলাম। আচ্ছা, মার্কেটিং এর ক্ষেত্রে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস টু কনসিডার? মার্কেটিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্ট গুলো কি? ফিলিপ কটলার, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, 4P আর কি স্যার। ফিলিপ কটলার নাম ধরে মনে রাখতে হবে এটা, হ্যাঁ? নাম বলবো না। জানেন তো না মার্কেটিং এর সব থেকে জনক? ইন্টারে স্যার ইংরেজি মুখস্থ করে নাই তো, শুধু ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং। আচ্ছা, ফিলিপ কটলার বলেছে যে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন অ্যান্ড প্লেস, এগুলোর উপর যদি আপনার নিয়ন্ত্রণ থাকে, দেন ইউ ক্যান বি এ গুড মার্কেটিয়ার। তার মানে কি? আপনি যে প্রোডাক্টটা দিবেন সেটা হতে হবে বেস্ট কোয়ালিটি, আপনি যে প্রাইসটা দিচ্ছেন সেটা হতে হবে কম্পিটিটিভ প্রাইস, আর সেই প্রোডাক্টটাকে সুন্দর প্রোডাক্ট দিয়েছেন, সুন্দর প্রাইস দিয়েছেন, প্রমোশনের অভাবে আপনি মার্কেটে মার খেয়ে যেতে পারেন, তাই না? আবার প্রমোশনের বলে
অনেক মিড ক্লাসের জিনিসও সুপার হিট হয়। যেমন পুষ্পা সিনেমা কে কে দেখেছে? সবাই দেখেছে তাই না? স্যার দেখছি স্যার, মুভির পাগল। আচ্ছা, পাগল হয়েন না তাহলে, এদিকে ভুলে যাবেন সব। সো আমরা না দেখলাম স্যার, হচ্ছে, সিজনে ছেড়ে দিছি। আচ্ছা আমরা কি দেখলাম, মানে আমরা জাস্ট উই টেক ইট অ্যাজ এ এক্সাম্পল আর কি, মানে আমরা এই কথাগুলো বলার উদ্দেশ্য সো দ্যাট ইউ ক্যান হ্যাভ সাম কনসেন্ট্রেশন অন দ্য ক্লাস অর অন দ্য টপিক, রাইট? তো আমরা দেখেছি প্রোডাক্ট ওয়াজ অ্যাভারেজ ক্লাস এবং মেকিং ওয়াজ অ্যাভারেজ ক্লাস, প্রাইসিং খুব বেশি হাইলি ওখানে করে নাই, whereas promotion was exceptionally high and that's why it was a blockbuster hit. তার মানে তার সেল বেশি। ব্লকবাস্টার হিট মানে কি? সেলটা বেশি। মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, ওটাও তো ইন্ডাস্ট্রি, তাই না? ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসংখ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজ করে যারা হচ্ছে এগুলোর বিজনেস দেখে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? প্রোডাক্ট ঠিক রাখতে হবে, প্রাইস সেট হতে হবে লজিক্যাল প্রাইস, এবং প্রমোশন অ্যাক্টিভিটিসে থাকতে হবে। বাট প্রমোশন অ্যাক্টিভিটিসকে না করে প্রোডাক্ট আর প্রাইস দিয়ে এক্সপেক্টেড লেভেলে বিজনেস সাকসেস পাওয়া যাবে না। দ্যাট ইজ দ্য ইস্যু। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রোডাক্ট হলো, প্রাইস হলো, প্রমোশনও করেছেন, ফ্যাকচুয়ালি প্রমোশন করে ফেলেছেন রং জায়গায়। কিরকম রং জায়গায়? আপনি মার্সিডিজ গাড়ির মার্কেটিং করছেন আপনার বাংলাদেশে যে 20 লক্ষ রোহিঙ্গা রয়েছে ওই এলাকায় গিয়ে, কাজ হবে? হবে না। হবে জি না, না স্যার। বিকজ দে হ্যাভ নো পারচেজিং পাওয়ার। সো আপনাকে মার্কেটিং করতে হবে রাইট প্লেসে। আপনি গাড়ির শোরুম করেছেন সে কুড়িগ্রামের একেবারে অজপাড়া গায়ে, হবে? নো। হবে না। সো প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ফিলিপ কটলার বলছে আপনাকে খেয়াল রাখতে হবে প্রোডাক্ট, প্রাইসিং, প্রমোশন অ্যান্ড প্লেস। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কি? 3P। মার্কেটিং মিক্স, মার্কেটিং। আরো অনেক কিছু রয়েছে কিন্তু কিন্তু দেখেন, মানে মজার ব্যাপার, আমরা কোন কোন জায়গাগুলোতে হাইলাইট করছি যে মানে বড় বড় ব্যক্তিরা কিন্তু আপনাকে ঠিক পিন পয়েন্ট করে দিয়ে গেছে। এর বাইরে অনেক কিছু আছে, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আরো অনেক কিছু আসবে, সেলস ফোর্স স্টোরস দিয়ে অনেক কিছু চলে আসবে। বাট মানে যারা এই বিষয়গুলোকে কনফার্ম করে গেছে তারা কিন্তু অনেক হাইলি থটেড, হাইলি রিসার্চ করে দেন এই জায়গাটাতে এসে পৌঁছেছে, রাইট? ওকে, দেন আমরা 4P শিখলাম। মনে রাখতে হবে এই জায়গাগুলোতে পরীক্ষার হলে আসলে এখানে কি ধরনের প্রশ্ন হবে জানেন? এই প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন আর প্লেসের জায়গায় পি দিয়ে আরো অনেকগুলো ওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তখন আমরা বলবো হোয়াট আর দ্য 4Ps অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার। আমি খুঁজে বের করতে পারবো না এখানে যদি 15টা পি থাকে তার মধ্যে থেকে? জি স্যার। অবশ্যই পারবো ইনশাআল্লাহ। জি স্যার। পারবো স্যার। আচ্ছা, very important part, market segmentation. Anyone have any idea what is segmentation? সেগমেন্ট তো বলতে বলতে পার্থক্য করা, মানে যেটা যেখানে দরকার সেটা সেই অনুযায়ী দেওয়া। পার্থক্য করা নয়, সেগমেন্ট মানে ভাগ হচ্ছে করা। এক্স্যাক্টলি, আপনার সেগমেন্ট মানে হচ্ছে ছোট ছোট ভাগে সেগ্রিগেট করা। সে ভেরি ইজিলি যদি আমরা চিন্তা করি, কথার কথা, টাটা বাংলাদেশে ঢুকবে। টাটা বাংলাদেশে কি নিয়ে ঢুকবে? টাটা বাংলাদেশে গাড়ি নিয়ে ঢুকবে। টাটার তো অনেক ধরনের গাড়ি আছে। টাটার 1 লাখ টাকার গাড়ি থেকে শুরু করে, মানে প্রাইভেট কারের কথা বলছি, 1 লাখ টাকার গাড়ি থেকে শুরু করে টাটার এই সে 10 কোটি টাকার আপনার রয়েছে, লাক্সারি কোচ রয়েছে, মানে বাস রয়েছে। আচ্ছা,
তাহলে টাটা যখন বাংলাদেশে ঢুকবে, একটা প্রোডাক্টকে নিয়ে টোটাল বাংলাদেশ মার্কেটকে টার্গেট করে সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। সে ভাগটা হতে পারে কেমন, জিওগ্রাফিক্যালি ভাগ করতে পারে। সেটা কেমন, 64টা জেলাকে ভাগ করলো, 64টাকে জেলাকে ভাগ করে কোন জেলায় সব থেকে বেশি পার্চেসিং পাওয়ার রয়েছে। তাহলে টাটার যে পলিসি মেকার তারা প্রথমে চিন্তা করবে, আচ্ছা বাংলাদেশে ঢুকে প্রথম টার্গেট পয়েন্ট কোনটা হতে পারে, আপনারাই বলেন। প্রথম ঢাকা। 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 নো ডাউট ঢাকা, তাই না? আচ্ছা, তারপরে সেকেন্ড হাইয়েস্ট টার্গেট কোনটা হতে পারে? চিটাগং। চট্টগ্রাম। চট্টগ্রাম। তার মানে আমি এই যে অসংখ্য সেগ্রিগেশন করেছি, ছোট ছোট ভাগ করেছি, দিস ইজ কল্ড দ্য মার্কেট সেগমেন্টেশন। এই সেগমেন্টকে এক একটা করে টার্গেট আমি অ্যাচিভ করছি। আর এই সেগমেন্টটা করেছিলাম বলে আমার কাছে 64টা সেগমেন্ট রয়েছে, তাই তো? আচ্ছা, এটা গেল জিওগ্রাফিক্যাল সেগমেন্ট। এখন টাটা যদি চিন্তা করে যে আচ্ছা আমি টাটার কিছু প্রাইভেট কার এবং জিপ গাড়ি নিয়ে যাব বাংলাদেশে, তো ধরেন টাটার একটা জিপ গাড়ি রয়েছে, তাহলে টাটা প্রথমে জিপ গাড়িটাকে কি করবে, সে আগে ভাগ করবে ডেমোগ্রাফিক্যালি। ডেমোগ্রাফি মানে কি, বয়স অনুযায়ী। ডেমোগ্রাফি মানে বয়স অনুযায়ী, যে বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে পার্চেসিং পাওয়ার রয়েছে, অর্থাৎ কথার কথা মানে জিপ গাড়ি পার্চেস করার ক্যাপাসিটি রয়েছে 30 বছর থেকে শুরু করে সে 50 বছরের মধ্যে কতজন মানুষ আছে, ভাগ করতে পারে। আবার ওর মধ্যে আবার ভাগ করবে ইনকাম অনুযায়ী। এদের মধ্যে মাসে 5 লাখ টাকার উপরে ইনকাম আছে কত মানুষের, বুঝতে পারছেন? এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে segmentation can be from multi-dimensional factor, like it can be geographical issue, it can be demographical issue, it can be gender issue, it can be religious issue, it can be say cultural issue, অনেক কিছু হইতে পারে। সেটা কেমন আমরা একটু দেখি। মার্কেটিং সেগমেন্ট বা মার্কেট সেগমেন্টকে কত ভাগে ভাগ করা যেতে পারে? প্রথমে বলেছি কি, জিওগ্রাফিক্যাল ইস্যু, এটা তো অলরেডি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আচ্ছা, এখন জিওগ্রাফিক্যাল ইস্যু মধ্যে কি আছে, যেমন রিজিয়ন, আমরা বলেছি যে 64টা জেলা, 64টা রিজিয়ন। কান্ট্রি হতে পারে, যদি আপনি জেনারেল মোটরসের এমডি হন, তাহলে আপনাকে সারা বিশ্বকে কান্ট্রিতে ভাগ করে বলতে হবে। যে 200 সিভিলাইজড কান্ট্রি আছে, তাহলে সেটা একটা সেগমেন্টেশন। পপুলেশন অনুযায়ী ভাগ করতে পারি, যে কোন কান্ট্রিতে সব থেকে বেশি পপুলেশন, তাহলে জেনারেল মোটরস প্রথমে টার্গেট নিবে ইন্ডিয়াকে, চায়নাকে, এদেরকে টার্গেট নিবে আগে, রাইট? আচ্ছা, ক্লাইমেট অনুযায়ী, ক্লাইমেট অনুযায়ী ভাগ করতে হবে এই কারণে যে সাইবেরিয়াতেও তো গিয়ে প্রোডাক্ট সেল হবে না, হবে? সাইবেরিয়া কোথায়, একেবারে নর্থ পোল বা সাউথ পোলে, তাই না? বিশ্বের নর্থ পোল সাউথ পোল, এখানে গিয়ে তো আর স্যার আপনার যদি 15-20 মিনিট বিরতি দিতেন স্যার। আচ্ছা, 9:30, অল ইউ এগ্রি? আমরা 15 মিনিট পরে আবার ফিরবো, রাইট? জি স্যার। স্যার আমাদের প্রতিটা ক্লাস এরকম দেয় তো স্যার, একটা না এতক্ষণ ক্লাস করা স্যার, মনোযোগ ধরে এগ্রিড, রাখা একটু কষ্টকর। এগ্রিড, এগ্রিড। আমি আপনাদেরকে বলেছিলাম যে ডু ইউ নিড ব্রেক, সো ডেফিনেটলি আই উইল অ্যালাউ দ্য ব্রেক, নো প্রবলেম। এখন বাজে হচ্ছে 9:30, লেট আস মিট এট 9:45, রাইট? ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ ওকে স্যার। স্যার।
কি আমাদের বিরতি টাইম? ভাই এতক্ষণ কই আছিলেন ভাই? আমি আসছিলাম, কথা শুনতেছিলাম, আমি মোবাইল কাছেই ছিলাম। হ্যাঁ বিরতি দিছে 45 পর্যন্ত। ভাই ছবি তো সেই ইসের মতন, বাহুবলীর মতন, হ্যাঁ। মহেন্দ্র বাহুবলী। বাহুবলীর ছবি আমি স্টাইলির। স্যার কখন আসবে? পর্যন্ত দিছে বিরতি। আচ্ছা, স্যার কি বলছিল যে অল কাস্টমার্স আর নট কনজিউমার্স, এটা বলেছিল? জি জি আপু, অল কাস্টমার আর নট কনজিউমার। কাস্টমার হচ্ছে ধরেন কিনে হচ্ছে পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রি করতে পারে, কিন্তু কনজিউমার হচ্ছে কিনার পরে সেই ওটা ভোগ করে ফেলে। কনজিউমার হচ্ছে ডাইরেক্ট ভোক্তা, কনজিউমার বলতে ডাইরেক্ট ভোক্তা বোঝায়, সরাসরি ব্যবহারকারী কি মানে ভোগ করে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কনজিউমার।
Okay, so we are back. Are you with me? সবাই আছেন আমার সঙ্গে? Hello everyone. আছেন আমার সঙ্গে? Yes, sir. Okay. So again, screen sharing stopped. কারো কাছে কি এই অপশন আছে? আমাকে হোস্টিং করে দিন যদি কারোর ইয়া থাকে। প্রত্যেকবার ডিসকানেক্ট হচ্ছে আর হোস্টিং ফাংশন স্টপ হয়ে যাচ্ছে না। সো কারোর কাছে এই ফাংশন দেওয়া আছে? আচ্ছা, হোস্টিং ফাংশন কারোর কাছে কি দেওয়া আছে আমার? আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? Sir, Nishata, I think you are স্যার the ইয়েস host. স্যার শুনতে Sir, পাচ্ছি। access টা ছিল। আমার কথা কি শোনা যায়? কেউ কি অ্যাক্সেস শুনতে কার কাছে পাচ্ছেন আছে আমার হোস্ট কথা? কে প্লিজ কাইন্ডলি স্যাররে দেন Ji, thank you. Okay, so actually we are talking about the market segmentation, right? So market segmentation part এ আমরা দেখেছিলাম যে মার্কেটকে স্মল ডিভিশনে ভাগ করে সেখানে স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া, তাই তো? তো জিওগ্রাফিক্যাল পার্টে আমরা দেখেছি রিজিয়ন, কান্ট্রি, পপুলেশন এন্ড ক্লাইমেট। ক্লাইমেটকে আমরা যদি টোটাল ওয়ার্ল্ডকে ভাগ করি তাহলে আমরা ক্লাইমেট অনুযায়ী ভাগ করতে পারি যে কোন কান্ট্রিতে কি ধরনের ক্লাইমেট রয়েছে, রাইট? সেই অনুযায়ী কিন্তু সমস্ত প্রোডাক্ট মার্কেটিং কিংবা হচ্ছে আপনার প্রোডাক্ট প্ল্যানিং হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও তেমনি আপনি ইউ ক্যান ডিভাইড বেসড অন দ্য ক্লাইমেট, যে কোন এরিয়াতে বেশি শীত পড়ে, কোন এরিয়াতে কম শীত পড়ে, কোন এরিয়াতে বেশি বৃষ্টি হয়, কোন এরিয়াতে কম কম বৃষ্টি হয়। সো এই অনেক কিছুর ডিভাইড ক্লাইমেট অনুযায়ী কিন্তু ইউ ক্যান টেক ডিসিশন অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ ক্যান মেক প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং প্ল্যান। ওকে, সো দেন মার্কেট সেগমেন্টেশনের সেকেন্ড পার্ট হচ্ছে সে আমরা বলছিলাম ডেমোগ্রাফিক। তো ডেমোগ্রাফি মানে হচ্ছে ডেমোগ্রাফি ইনক্লুড অল সেগ্রিগেশন বেসড অন ইন্ডিভিজুয়াল, তার আমরা যেটা বায়োলজিক্যাল ইস্যুস, যেমন তার এজ, হ্যাঁ, এজ অনুযায়ী গ্রুপ করা যায়, জেন্ডার অনুযায়ী গ্রুপ করা যায়, হ্যাঁ, বিভিন্ন মেডিসিন, বিভিন্ন প্রোডাক্ট জেন্ডার অনুযায়ী ডিভাইড করা যায়, ন্যাশনালিটি অনুযায়ী করা যায়। যেমন ন্যাশনালিটি বলতে আমরা কি বুঝি, যে কে কোন দেশের নাগরিক। যেমন আমরা যদি বলি হিল ট্রাকের জন্য কিন্তু এক ধরনের প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, আর নন হিল ট্রাকের জন্য এক ধরনের ডিমান্ড রয়েছে। তারপরে যদি গ্লোবাল মাল্টিন্যাশনাল কোম্পানি হয় তাহলে যে ন্যাশনালিটির যে ধরনের ডিমান্ড, যে সাউথ আফ্রিকায় এক ধরনের প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, ইউরোপে এক ধরনের ডিমান্ড রয়েছে, বা ইস্ট এশিয়ার এক ধরনের ডিমান্ড রয়েছে। সো ইট ক্যান বি ডিভাইডেড। ইথনিসিটি মানে হচ্ছে তার ইথনিসিটি তো বুঝি না, হিস্ট্রিক্যাল তার আমরা বলি যে প্যারেন্টাল গ্রুপ, অর্থাৎ কে কোন অ্যানসেস্টার গ্রুপ থেকে এসছে সেটার একটা ভাগ করা যায়, যে ঐতিহাসিকভাবে কারা কোনটার অরিজিন, অকুপেশন, ইনকাম, সোশ্যাল ক্লাস, ফ্যামিলি সাইজ, রিলিজিয়ন, এডুকেশন। সো সবকিছু কিন্তু ইটস অল অ্যাবাউট ডেমোগ্রাফি। সাইকোলজিক্যাল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। সাইকোলজিক্যাল সেগমেন্টেশন কি, যেমন লাইফস্টাইলটা কেমন। লাইফস্টাইলটা হচ্ছে বাংলাদেশে, যেমন আপনি যদি লাইফস্টাইলের উপর ডিপেন্ড করেন, গুলশান বনানী এক ধরনের লাইফস্টাইলে ডিফারেন্সিয়েট করা যায়, ধানমন্ডি ডিফারেন্সিয়েট করা যায়, আবার পুরান ঢাকায় কিন্তু এক ধরনের লাইফস্টাইল ডিফারেন্সিয়েট করা যায়। সো প্রোডাক্ট কিন্তু ওই বেসিসে আপনাকে রেডি করতে হবে, বা আপনার মার্কেটিংটা ওইভাবে তৈরি করতে হবে। মানে পুরান ঢাকায় এক ধরনের মার্কেটিং, গুলশান বনানীতে এক ধরনের মার্কেটিং। সো সেটাকে আপনি ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে আপনাকে। আচ্ছা, পার্সোনালিটি কেমন? পার্সোনালিটি অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে ইনকাম লেভেল, হ্যাঁ, এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে। সো আপনার যদি টার্গেট কাস্টমার হয় যে পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, তাহলে আপনাকে ওই ধরনের প্রোডাক্টগুলোকে ডিজাইন করতে হবে। যেমন বাংলাদেশে যারা রেঞ্জ রোভার গাড়িটা ইম্পোর্ট করে, তারা সবসময় ওই ক্লাসের পার্সোনালিটি যাদের রয়েছে সেই ধরনের টার্গেট কাস্টমার যে সমস্ত কোম্পানির এমডিদের জন্য, বা হচ্ছে চেয়ারম্যানদের জন্য, বোর্ড অফ ডিরেক্টরদের জন্য, শিল্পপতিদের জন্য, এই ধরনের বিষয়টা। আচ্ছা, ভ্যালুজ হচ্ছে যে আমরা বলি যে অনেক সময় রিলিজিয়াস ভ্যালুজ থাকে, বা হচ্ছে
আমাদের লোকাল ভ্যালুজ, যেমন আমাদের লোকাল ভ্যালুজ বলছে যে বাংলাদেশে কোনো অ্যালকোহল প্রোডাক্ট মার্কেটিং করা যাবে না। দিস ইজ আওয়ার রিজিওনাল কালচারাল ভ্যালুজ, বা হচ্ছে আমরা যদি বলি কান্ট্রি কালচারাল ভ্যালুজ। অ্যাটিটিউড, এটাও আমরা দেখি যে অ্যাটিটিউড ডিপেন্ডস অন ভেরিয়াস স্ট্রাকচার অ্যান্ড মানে রিলিজিয়াস পার্সপেক্টিভ, এডুকেশন, বা অনেক সময় আমরা দেখি যে লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করে। আবারও সেই কথা বলতে হয় যে ফুড হ্যাবিট অফ মানে ওল্ড ঢাকা আর ফুড হ্যাবিট অফ হচ্ছে সে নিউ ঢাকার মধ্যে পার্থক্য রয়েছে আমরা দেখেছি। তারপরে ওপিনিয়ন্স অলওয়েজ আমরা দেখেছি একই রিলিজিয়নের মধ্যে ডিফারেন্ট ওপিনিয়নের লোক রয়েছে। সো ইউর টার্গেট কাস্টমার ক্যান ডিফারেন্সিয়েট বেসড অন দ্য ইন্ডিভিজুয়াল কাস্টমার্স ওপিনিয়ন্স। ইন্টারেস্ট ভ্যারি করে, এটাও হিস্ট্রিক্যাল বা হচ্ছে লং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে কোন জেনারেশনে কি ইন্টারেস্ট রয়েছে। ইয়াং জেনারেশনের মোবাইলের প্রতি ইন্টারেস্ট বেশি, বা হচ্ছে কথার কথা একটা জেন্ডারের পার্টিকুলার একটা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট বেশি, এটা ভ্যারি করে। আচ্ছা, তারপরে বিহেভিয়ারাল, যেমন আমরা বলি যে ব্র্যান্ড লয়্যালটি, তারপর হচ্ছে বেনিফিট, কি বেনিফিট চাচ্ছে কাস্টমার আমাদের কাছে, ইউজারের স্ট্যাটাস, তার সোশ্যাল স্ট্যাটাস ইজ এ ম্যাটার। আইফোনের ইউজার অন্য ফোনের ইউজারের মধ্যে পার্থক্য করে যেমন তারা। তারপরে হচ্ছে ইউজেস রেট, কে কতটুকু কত ফ্রিকুয়েন্টলি একটা প্রোডাক্ট ইউজ করে। যেমন জাপানিজরা একটা গাড়ি 6 মাসের বেশি ব্যবহার করে না, বিকজ তারা ওইটাকে আবার বিদেশে অন্য কান্ট্রিতে কম দামে বিক্রি করে দেয়। এটা হচ্ছে ইউজের রেটের উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে ওকেশন, ঈদ ওকেশন, রোজা, পূজা, এটার উপর ভিত্তি করে টার্গেট কাস্টমার হতে পারে। তারপরে রেডিনেস টু বাই, তার মানে আমরা যেটাকে বলি যে পার্চেজিং পাওয়ার। যদি পার্চেজিং পাওয়ারই না থাকে কাস্টমারের, তাহলে ডেফিনেটলি ইউর মার্কেট সেগমেন্টেশন উইল বি টোটালি ফেল। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু segregate your market properly. I think you can understand from the different perspective of market segmentation. যদি প্রশ্ন আসে what do you mean the market segmentation based on lifestyle, বলতে পারবো না? পারবো তো? জি স্যার, পারবো। Very easy, just think about your one life, you can understand many things. ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে মার্কেটিং জিনিসটা। এখন দেখি আমরা প্রোডাক্টটা। আচ্ছা, প্রোডাক্ট কি জিনিস? প্রোডাক্টটা হচ্ছে এরকম যে আমি যে অফারটা করছি, অর্থাৎ প্রোডাক্ট এক, যেমন ফিজিক্যালি একটা প্রোডাক্ট হতে পারে, আবার এ সার্ভিস ক্যান বি এ প্রোডাক্ট, রাইট? যেমন আমরা বলছি যে কথার কথা যে একটা ম্যানুফ্যাকচারিং প্লাস্টিক ম্যাটেরিয়াল ইজ এ প্রোডাক্ট, একটা ফুড আইটেম ইজ এ প্রোডাক্ট। আবার আমরা যদি বলি যে আমাদের কথার কথা আমরা যদি বলি যে সিএ ফার্মের ইয়ার এন্ড ট্যাক্স সার্ভিসেস, এটা সিএ ফার্মের একটা প্রোডাক্ট। আবার যদি বলি ব্যাংকের সে কাস্টোডিয়ান সার্ভিস অফ গোল্ড, আমরা যেটা ভোল্ট সার্ভিস বলি, দিস ইজ এ সার্ভিস বাট ইজ এ প্রোডাক্ট ফর দ্য ব্যাংক, রাইট? তো আইডিয়াস ক্যান বি এ প্রোডাক্ট, যেমন ইঞ্জিনিয়ারিং ফার্মের ডিজাইন কনসেপ্ট ইজ এ প্রোডাক্ট। তেমনি বিভিন্ন ধরনের ল ফার্মের লিগাল অ্যাডভাইস ইজ এ প্রোডাক্ট ফর দ্যাট ল ফার্ম। তার মানে the meaning is that product can be anything that can be offered. সোজা কথায় আমরা এতদিন প্রোডাক্ট এক ধরনের শিখেছি, প্রোডাক্ট হতে হবে এটা ওটা সেটা, বাট প্রোডাক্ট ক্যান বি অ্যাকচুয়ালি এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড, যেটা অফার করা যেতে পারে। বাট সেটার কি কি কোর জিনিস থাকতে হবে, তার কোর বেনিফিট থাকতে হবে সেই প্রোডাক্টটার। তারপরে এটা ট্যানজিবল আর ফিজিক্যাল এলিমেন্ট হতে পারে, আবার সেটা অগমেন্টেড হতে পারে। অগমেন্টেড মানে হচ্ছে পারসিভড ভ্যালু, যেটা আমি বলছিলাম যে ট্যানজিবল আর ফিজিক্যাল এলিমেন্ট হয় যেগুলো হচ্ছে প্রোডাক্ট, যেটা ধরা ছোঁয়া যায় এগুলো। আর অগমেন্টেড বেনিফিট হচ্ছে নর্মালি ইট অ্যাকচুয়ালি ফ্রম দ্য সার্ভিসেস, যেটা আমরা বলছিলাম যে ফিল করতে হয়, বেনিফিটটা ক্যান বি ফিল্ড। ভেরি ইজি, এই জন্য কিন্তু আমি কুইকলি যাচ্ছি so that we can have some. Okay, then আমরা আসি এবার প্রমোশন। ওকে, প্রমোশন কি জিনিস? প্রমোশন হচ্ছে, প্রমোশন ইজ এ কমিউনিকেশন মিক্স। মানে এই যে আমি মার্কেটিং করছি, মার্কেটিং মানে হচ্ছে ওই প্রোডাক্টটাকে সেল করার জন্য মানুষকে অ্যাওয়ার করা, তাই তো?
আর এই মার্কেটিং এর একটা টুল হচ্ছে প্রমোশন। মানে আপনি যে জিনিসটা নিয়ে কমিউনিকেট করছেন, এই কমিউনিকেশনের একটা মিক্স, তাই তো? আপনারা কি শুনতে পাচ্ছেন তো আমাকে? ইজ দেয়ার এনি জি স্যার, প্রবলেম? জি স্যার। ওকে, জি ফাইন। স্যার। সো ফাইন। সো প্রমোশন কেমন হতে পারে? প্রমোশন আমরা অনেক সময় বলি পুশ সেল, আর একটা বলি পুল সেল। আচ্ছা, পুশ সেল কি জিনিস? আপনারা অনেক সময় মোবাইলে পুশ মেসেজ পান না? হুম, পুশ মেসেজ জি পান? স্যার, পাই। মানে আপনি চান না কিন্তু মেসেজ এসে হাজির হয়ে গেছে ইনবক্সে। এইটাকে আমরা বলি মানে কাস্টমারকে বিভিন্নভাবে বাই করার জন্য তাকে পুশ করা, অর্থাৎ তাকে মেক হিজ মেন্টালিটি টু বাই ইউর প্রোডাক্ট। সেটা মেসেজে হোক, সেটা বিভিন্ন হ্যান্ড টু হ্যান্ড লিফলেট হোক, অ্যাটসেট্রা। এটাকে আমরা বলি পুশ সেল, মানে সেল ফ্রম দ্য কোম্পানি। আর একটা হচ্ছে পুল সেল, এটা সেল ফ্রম দ্য বায়ার। সেল ফ্রম দ্য বায়ার মানে কি? সেল বিকজ অফ বায়ার। তার মানে বায়ারের প্রয়োজন তাই সে কিনবে। কি রকম? আপনার ঈদের সময় পোলাও চাল দরকার, আপনার দরকার, ভাই আপনি দোকানে গিয়ে কিনে নিয়ে আসবেন। এটা হচ্ছে পুল সেল, মানে কাস্টমারকে পুল করছে প্রোডাক্টগুলা। আচ্ছা, বা আপনার ঈদের সময় জামা কাপড় দরকার, আপনি নিজের প্রয়োজনে কিনতে যাবেন, দ্যাট ইজ কল্ড পুল সেল। আর পুশ সেল কোনটা? আপনি ঘরে বসে আছেন, ইউ আর নট থিঙ্কিং টু বাই রাইট নাও, বাট বিকজ অফ দ্য কাস্টমার sometimes motivation, you became motivated and decided to buy. That is called push sell. স্যার Understood? Yeah. তাহলে তো স্যার পুল সেল, যেটা পুল সেলের ক্ষেত্রে তো স্যার কোনো প্রমোশন আর কিছু দরকার পড়ে না। যেমন ক্ষুধা লাগলে আমি খাবার খাবো, এখানে তো আর কেউ আমার মানে কোনো কিছু করা লাগবে না প্রশ্ন জিনিসটা। হচ্ছে প্রশ্ন হচ্ছে আপনি যদি সে কথার কথা 1700 দশকে বসবাস করতেন তাহলে কথাটা ঠিক ছিল, বাট ইউ আর, আচ্ছা আমি আমি আসতেছি, তুমি যাও, পরে ঠিক করে দেবো। ওকে, সো আমি যদি 1700 দশকের কথা চিন্তা করতাম তাহলে কথাটা ঠিক ছিল, বাট রাইট নাও দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। যেমন সে কথার কথা আমরা দেখেছি বিভিন্ন প্যাকেটজাত রাইস পাওয়া যায় বাজারে, রাইট? সো জি স্যার, বাজারে যে রাইসগুলো পাওয়া যায়, ডোন্ট ইউ থিঙ্ক যে চালেরও মার্কেটিং করা হয়, হয় না? অমিতাভ অবশ্যই বচ্চন, স্যার। তীর অমিতাভ আছে, বচ্চন, কত আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ অমিতাভ বচ্চন এসে চালের অ্যাডভার্টাইজ দিচ্ছে না? সো যে জি চালের যে চালের অ্যাডভার্টাইজ দিচ্ছে আর যে দিচ্ছে না, নিশ্চয়ই সেলস এর মধ্যে তার ডিফারেন্স হবে। কারো অবশ্যই যে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তার সেল বেশি হবে। এগ্রিড? এগ্রি। সো সেটা আমাদেরকে, এখন কমিউনিকেশনের যুগটাই এরকম। সো আপনাকে ইউ হ্যাভ টু বি ইন লাইন উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা এখন বুঝবো হোয়াট ইজ পুশ ভার্সেস পুল। এনি কোশ্চেন? পুশ ভার্সেস পুল? নো স্যার। ওকে। স্যার একটাই ছিল স্যার, জি। আমরা যেরকম অনেক জায়গায় স্যার গোল চত্বর গুলাই দেখি যে বিউটিফিকেশনের কাজ করে, কারণ লেখা আছে ইসলামী ব্যাংক বা অমুক ব্যাংক। স্যার এটা কি স্যার প্রমোশনের ভিতর পড়ে? এটা এটা ওয়ান কাইন্ড অফ সিএসআর, ঠিক আছে। সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটিস। তো এটা 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 কখনোই করতো না, এটা গভর্নমেন্টের থেকেও একটা রয়েছে, একটা রিকোয়ারমেন্ট রয়েছে যে আপনার সিএসআর করতে হবে, হ্যাঁ, সার্কুলার রয়েছে, যে কারণে এগুলো করে আর কি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম যে প্রোডাক্ট মিক্স কি কি হতে পারে। এখন দেখব সার্ভিস। আমরা বলেছি সার্ভিস ইটসেলফ ইজ এ প্রোডাক্ট, তাই তো? আচ্ছা, তাহলে সার্ভিস মার্কেটিং মিক্স কি কি হতে পারে? এখানেও 4P রয়েছে, আগেও 4P দেখেছিলাম, এখানেও 4P রয়েছে। আচ্ছা, এখানে 4P-র মধ্যে রয়েছে কি? প্রোডাক্ট ইটসেলফ, মানে সার্ভিস অ্যাজ এ প্রোডাক্ট, রাইট? তার মানে যে সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন, যে সার্ভিস প্যাক আপনি অফার করছেন,
দ্যাট ইটসেলফ ইজ এ প্রোডাক্ট। যেমন অ্যাপোলো হসপিটালের ফুল বডি চেক আপ ইজ এ প্রোডাক্ট। অ্যাপোলো হসপিটালের, যে কোনো হসপিটালের ডেন্টাল স্কেলিং পার ইয়ার অথবা এভরি 6 monthly স্কেলিং ইজ এ প্রোডাক্ট। COVID testing of any hospital, private hospital is a product, right? This is a service, but it is a product. তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোডাক্টটা ডিজাইন করতে হবে উইথ সাম ভ্যালুস, এবং সেই প্রোডাক্টটা যেহেতু এটা সার্ভিস রিলেটেড, তাই কোন ব্যক্তি এই সার্ভিসটা প্রোভাইড করছে বা কারা এই সার্ভিসটা প্রোভাইড করছে তাদের কোয়ালিটি কেমন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ডক্টরগুলো কেমন। আপনি ডক্টর ভালো দেখে স্কোয়ারে যান, ডক্টর ভালো দেখে অ্যাপোলোতে যান, ডক্টর ভালো বলে আপনি মাউন্ট এলিজাবেথে যান কিংবা চেন্নাইতে যান, তাই তো? দ্যাটস ওয়াই প্রোডাক্ট ইজ ইম্পর্টেন্ট। প্রোডাক্টটা কিভাবে ডিজাইন করা হচ্ছে, কতটুকু ভ্যালু আছে, পিপল অর্থাৎ প্রোডাক্টের বিহাইন্ডে পিপল কারা আছে, বিকজ ইট ইজ সার্ভিস। আচ্ছা, দ্য প্রসেস, কোন প্রসেসে আপনি সার্ভিসটা দিচ্ছেন? আপনি কি সরকারি হসপিটালের মতো আপনি সকাল 11টার পরে গিয়ে আর কোনো ডাক্তার পান না ওই স্টাইলে দিচ্ছেন, নাকি 24/7 অর্থাৎ 7 দিন 24 ঘন্টা আপনার অ্যাপোলো হসপিটাল বা নাম করা যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেগুলো খোলা? সো কোন প্রসেসে আপনি সার্ভিসটা প্রোভাইড করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ফিজিক্যাল এভিডেন্স। ডু ইউর সার্ভিস authenticated and certified or written in the paper? That is important. তার মানে আপনি কি এভিডেন্স দিয়ে সার্ভিস দিচ্ছেন নাকি এভিডেন্স না দিয়ে সার্ভিস দিচ্ছেন? লয়ার বলল আমি তোমাকে লিগ্যাল অ্যাডভাইস দিব, কিন্তু ভাই আমি তোমাকে কোনো লিখিত দিতে পারবো না, এটার কোনো ভ্যালু আছে? নো। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলল আমি তোমাকে অ্যানুয়াল অডিট করে দিব, কিন্তু অডিট রিপোর্ট দিব না, ভ্যালু আছে? নো। যে কারণে প্রোডাক্ট মিক্সের ক্ষেত্রেও তাই, সার্ভিস মিক্সের ক্ষেত্রেও তাই। এই মার্কেটিং এর ক্ষেত্রে দ্য প্রোডাক্ট দ্যাট মিন সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস, এখানে পিপল জড়িত, এখানে সার্ভিস প্রোভাইডিং এর প্রসেসটা জড়িত, এবং যে সার্ভিসটা দিচ্ছেন তার একটা ফিজিক্যাল এভিডেন্স থাকতে হবে। হসপিটালের ডক্টর দেখালে ডক্টরের প্রেসক্রিপশন দিতে হয় লিখিত, তাই এটার এভিডেন্সটাও ইম্পর্টেন্ট। আন্ডারস্টুড? এনি কোশ্চেন? স্যার বিষয়টা যেমন স্যার আমরা স্যার বিভিন্ন অপারেটর, মোবাইল অপারেটরদের সার্ভিস নেই। ধরেন আমি 2 মিনিট কথা বললাম, এখন কথা বলার পর যে লেখে যে আপনার 1 মিনিট 56 সেকেন্ডে 2 টাকা কাটলো, তাহলে এটাও তাহলে একটা সার্ভিসের ফিজিক্যাল এভিডেন্স হতে পারে? অবশ্যই অবশ্যই আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছে এনি আইদার ওয়েতে। আপনি শুধু তাই না, আপনি যে সারা বছর সারা মাসে যে কথা বলছেন, আপনি এরিয়া বিল কল করবেন, আপনার মোবাইলের সমস্ত মাসে কতগুলো SMS দিয়েছেন, চাইলে আপনি কোন নাম্বারে SMS দিয়েছেন তাও পাবেন, কোন নাম্বারে কথা বলেছেন তাও পাবেন। দ্যাট ইজ অ্যান মানে এভিডেন্স। আন্ডারস্টুড? এনি কোশ্চেন? তাহলে আমরা মনে রাখবো না, মনে রাখতে হবে আমাদের সার্ভিস মার্কেটিং মিক্স 4P আর প্রোডাক্ট মার্কেটিং মিক্সের ক্ষেত্রে কটলারের 4P, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে, এটা আমরা দরকার নাই। ডিসিশন অপারেটর, আমরা এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করি। HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ভেরি মানে ইজিয়ার পার্ট, মানে ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যারা কর্পোরেট জগতের বা কর্পোরেটের হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে তাদের ফাংশনটাকে বলি আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তাদের ফাংশনগুলো কি কি দেখতে হবে। আচ্ছা, HR এর ক্ষেত্রে হার্ভার্ড ইউনিভার্সিটিতে তারা কিছু ইম্পর্টেন্ট জিনিসকে হাইলাইট করেছে, তার মধ্যে কমিটমেন্ট, কম্পিটেন্স, কংগ্রুয়েন্স, কস্ট ইফেক্টিভনেস। তার মানে এটাতে একটা 4 মডেল অফ HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হার্ভার্ড ইউনিভার্সিটিতে বলেছে।
কমিটমেন্ট, যে এমপ্লয়িকে নিয়ে আসবেন কোম্পানিতে, কোম্পানির প্রতি তার কমিটমেন্ট থাকতে হবে, রাইট? কম্পিটেন্সি, কম্পিটেন্সি ইজ সামথিং মোর দ্যান স্কিল, অ্যাবিলিটি, পোটেনশিয়ালিটি। এডুকেশনের থেকে আরো কিছু হতে পারে। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাট হি মে হ্যাভ নট দ্যাট কোয়ালিটিস ফর হুইচ দ্য কোম্পানি ইজ সিকিং ফ্রম হিম। অর্থাৎ তার কাছ থেকে যে কোয়ালিটি চাচ্ছে হয়তো নাও থাকতে পারে। সো এইচআর এর এখানেই কাজ যে এমন এমপ্লয়িকে নিয়ে আসতে হবে যার নট অনলি দ্য সার্টিফিকেট, তার কম্পিটেন্সি বা স্কিল সেট রয়েছে। কংগ্রুয়েন্স মানে কি? গোল কংগ্রুয়েন্স, কোম্পানির গোল, এমপ্লয়ির গোল এক হতে হবে। আদারওয়াইজ দ্যাট এমপ্লয়ি ইজ নট ফিট ফর দ্যাট অর্গানাইজেশন। দ্যাটস ওয়াই দুইজনের গোল, অর্থাৎ কোম্পানির গোল আর ইন্ডিভিজুয়ালের গোল এক হতে হবে। হিয়ার ইজ দ্য কন্ট্রিবিউশন অফ এইচআর ফাংশন। কস্ট ইফেক্টিভনেস, ডেফিনেটলি আমি এমন কোনো এমপ্লয়ি নিতে পারবো না যে এমডির থেকে বেশি বেতন পাবে, তাই তো? আমি এমন কাউকে নিতে পারবো না সিএফওর আন্ডারে যে সিএফওর থেকে বেশি স্যালারি চাইবে। সো দ্যাট ইজ অলসো কস্ট ইফেক্টিভনেস। আরেকটা বিষয় হচ্ছে যে ফাংশনের জন্য আমি নিয়ে আসছি সেই ফাংশনের জন্য ঠিক তার সাথে ম্যাচিং করে মার্কেট বেঞ্চমার্কের কস্টিং এর পিপল নিয়ে আসতে হবে। তাহলে এইচআর এর ইম্পর্টেন্ট ফাংশন অ্যাজ পার হার্ভার্ড ইউনিভার্সিটি: কমিটমেন্ট, এমপ্লয়ি কমিটমেন্ট টু দ্য কোম্পানি, কম্পিটেন্সি, ইন্ডিভিজুয়াল স্কিল সেট, এবং কংগ্রুয়েন্স, গোল কংগ্রুয়েন্স উইথ দ্য অর্গানাইজেশনস গোল, অ্যান্ড কস্ট ইফেক্টিভনেস, যে কাজের জন্য যে ভলিউমের কস্টিং দরকার সেটা নিয়ে আসতে হবে। ওবি, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ভেরি ইজি একটা সাবজেক্ট, যে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীদেরকে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইউর অর্গানাইজেশন। আমি দেখছি আরো অনেকগুলো স্লাইড রয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি আই শুড ক্লোজ দ্য ক্লাস রাইট নাও, বিকজ আমাদের ক্লাসের শিডিউল গুলো ছিল অন্য কয়টা পর্যন্ত, 10:30 পর্যন্ত, রাইট? ওকে, তাহলে শুড উই কন্টিনিউ? নো স্যার, নো স্যার। কন্টিনিউ করব? না স্যার, স্যার ইটস আপ টু ইউ। আপ টু ইউ। আচ্ছা, লেট আস থিংক অ্যাবাউট ইট। আপনার যদি অসুস্থ থাকেন কিংবা খারাপ লাগে অসুবিধা নেই। আচ্ছা, আমরা দেখি এখন বাজে, এখন আমাদের 57 চ্যাপ্টার, আর স্লাইড এই চ্যাপ্টারে 80টা স্লাইড রয়েছে, রাইট? চ্যাপ্টারটা একটু বড়, হ্যাঁ, বেশ বড়। জি স্যার, ইটস এ লং সাবজেক্ট। আচ্ছা, আই ক্যান কন্টিনিউ, নো প্রবলেম, কারণ উই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স অফ টেকিং ট্রেনিং কন্টিনিউয়াসলি। 6 ঘন্টা 8 ঘন্টা ট্রেনিং নেওয়ার অভ্যাস আছে আমাদের, নো প্রবলেম। হ্যাঁ, বাট ফ্যাক্ট হচ্ছে যে আর ইউ অ্যালাইনড উইথ মি? আপনারা যদি শুনে পারপাসফুলি যদি কাজে না আসে, দেন it should not be continue. Anyway, let us continue another 5, 6, 10 minutes, দেখা যাক কি হয়। আচ্ছা, অর্গানাইজেশনাল বিহেভিয়ার। অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা হচ্ছে এরকম যে being the leader of the organization or being the say managing director or team leader of the organization, for which we are taking the decision that we have to do your work বা our work through others, right? অন্যদের মাধ্যমে আমাদের কাজগুলো করতে হবে, দ্যাট ইজ দ্য লিডারশিপ, রাইট? আমরা যেটা জিটিডি শিখলাম, মানে গেটিং থিংস ডান বাই আদার্স। আচ্ছা, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর পিপল। তার মানে টিম ম্যানেজ করতে হলে আপনার ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ফর এভরি টিম মেম্বার। সো সিওফোর আন্ডারে যদি 50 জন মানুষ থাকে, সিওফোকে 50 জন মানুষকে চিনতে হবে। খেয়াল করবেন, সিএ ফার্মের যে সমস্ত সিনিয়র পার্টনারদের আন্ডারে আপনাদের আর্টিকেলশিপ রয়েছে, সে কিন্তু তার প্রত্যেকটা স্টুডেন্ট অ্যান্ড স্টাফকে চিনে। সে তার এমপ্লয়ীদের, স্টাফদের নাম জানে, স্টুডেন্টদের নাম জানে, প্যারেন্ট জানে, দেশ জানে, এডুকেশন জানে, অনেক কিছু জানে, বিকজ হি অর শি হ্যাজ টু লিড হিজ টিম। সো ওবি মানে অর্গানাইজেশনাল বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যে আমি আমার অর্গানাইজেশনের যে এমপ্লয়ি নিয়ে কাজ করছি, হোয়াট ইজ দেয়ার বিহেভিয়ার।
হোয়াট ইজ মাই টিমের ভিউটা কি, আমার ওয়ার্কাররা কি চাচ্ছে, আমার সে সোনালী ব্যাংকের এমডি কে জানতে হবে তার 1200 ব্রাঞ্চ ম্যানেজার কি চায়, 1200 ব্রাঞ্চ ম্যানেজারের আন্ডারে যে 12,000 এমপ্লয়ি রয়েছে সেই 12,000 এমপ্লয়ির থিঙ্কিং কি, হি অর শি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড ইট, রাইট? সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন একটা মজার জিনিস শিখবো আমরা গল্পের ছলে, যাতে আমাদের মাথার উপর কোনো প্রেশার না পড়ে। আচ্ছা, অর্গানাইজেশনটাকে বুঝতে হলে বা ওবিটাকে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বুঝতে হলে আমাদেরকে অর্গানাইজেশনাল আইসবার্গটা বুঝতে হবে। হোয়াট ইজ অর্গানাইজেশনাল আইসবার্গ? আচ্ছা, আইসবার্গ শব্দটা শুনলে একটা সিনেমার নাম মনে পড়ে, বলতে হবে সেই সিনেমাটা কি? টাইটানিক। ভেরি গুড। সো এই টাইটানিক সিনেমার যে আইসবার্গটা দেখেছিলাম, এটা কি ছিল? আমরা একটু ঘটনাটা আবার রিক্যাপ করি। যে সে আপনার যে ক্যাপ্টেন বা যারা প্লে করছিল তারা ওই মানে আইসবার্গটাকে দূর থেকে দেখতে পারে নাই, তাই তো? আচ্ছা, আইসবার্গটা দূরের থেকে দেখতে পারে নাই, আবার সেটা যত কাছে আসছিল তত বড় হচ্ছিল, বিকজ শিপটার স্পিড ছিল বেশি। আবার আইসবার্গের উপরের অংশটুকু একটু ছোট আকারের ছিল, বাট নিচের অংশটা আরো বড় ছিল, পানির নিচের অংশটুকু। সো উপরে যতটা দেখা যাচ্ছিল নিচে অতটা বোঝা যাচ্ছিল না। দ্যাটস ওয়াই ওটা যখন ক্রস করে তখন জাহাজটা হিউজলি ক্ষতিগ্রস্ত হয়, তাই তো? তো অর্গানাইজেশনাল আইসবার্গ ইজ লাইক দ্যাট, যে অর্গানাইজেশন আইসবার্গটা হচ্ছে অর্গানাইজেশনের ভিতর একটা অর্গানাইজেশনে 5,000, 10,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ এমপ্লয়ি থাকে, তাই তো? সো অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই হ্যাভ টু ব্রেক দ্য অর্গানাইজেশনাল আইসবার্গ। অর্গানাইজেশনে এরকম অসংখ্য আইসবার্গ থাকে, মানে অসংখ্য থিঙ্কিং থাকে, সাব গ্রুপ থাকে, টিম থাকে, তারপরে হচ্ছে একটা ডিফারেন্ট মতাবলম্বীর কিছু পিপল থাকে, তাদেরকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফ্রম টপ, অর্থাৎ ফিজিক্যালি তাদেরকে দেখে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মেন্টালিটি অলসো, অর্থাৎ তাদের পানির নিচের অংশটুকু দেখতে হবে। তাহলে পানির উপরের অংশটুকু কি? আইসবার্গের পানির উপরের অংশটুকু হচ্ছে দেয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল মুভমেন্ট, দেয়ার টকিং, দেয়ার স্টেপস, দেয়ার ওয়ার্কিং বিহেভিয়ার এটসেট্রা, যেটা অ্যাপারেন্ট টু সি। আর পানির নিচের অংশটুকু কোনটা? তাদের ইনভিজিবল মেন্টালিটি, তাদের ফিউচারিস্টিক স্টেপস, যেটা এখন দেখা যাচ্ছে না, বাট দ্যাট ক্যান বি ডেঞ্জারাস। অর উল্টাভাবে যদি চিন্তা করি, দেয়ার মেন্টালিটি যদি বোঝা যায়, দেয়ার মেন্টালিটি যদি প্রপারলি হ্যান্ডেল করা যায়, দ্যাট ক্যান বি ভেরি ইউজফুল ফর ইউ। যেমন টাইটানিকের ওই আইসবার্গটা যদি আগের থেকে দেখতে পেত আর আগের থেকে বুঝতে পারতো যে এখানে বড় একটা আইসবার্গ রয়েছে, তাহলে শিপটাকে সুন্দর করে স্লো করে আইসবার্গের কাছে ওটাকে নোঙর করে আইসবার্গের উপরে উঠে ওটাকে এনজয় করতে পারতো। মানে আইসবার্গের বা বরফের দ্বীপটার উপর তারা কিছুটা সময় অন্তত অ্যাডভেঞ্চার করতে পারতো। তার মানে আইসবার্গ ক্যান বি ইউটিলাইজড অ্যাজ পজিটিভ পারপাস, iceberg can be dangerous for you if you cannot understand the iceberg and its consequence over the eye or under the eye, over the water or under the water. Do you understand the total গল্পটা বুঝতে পারছেন? What is জি স্যার। organization? Very good. আচ্ছা, তাহলে এই অর্গানাইজেশনাল আইসবার্গের উপরের অংশ, অর্থাৎ পানির উপরে যে অংশটা দেখছি, ওটাকে আমরা বলি কি? দেখেন, এটা একটা আইসবার্গ না? এই উপরের অংশটাকে আমরা বলি ওভার্ট। কি নাম বলে এটাকে? ওভার্ট। ওভার। উপরের অংশ। আর নিচের অংশটাকে কি বলে? কাভার্ড, মানে কাভার্ড, পানি দিয়ে কভার। কাভার্ড। জি জি, ওভার। আচ্ছা, তাহলে ওভার্টের মধ্যে কি ধরনের ইস্যুস আছে যেগুলো দেখে আপনি বুঝবেন? সেটা হচ্ছে
You can understand your customer, you can understand technology, physical facilities, rules regulation, surface, তারপরে financial resources, কিংবা অর্থাৎ আপনার কোনো একটা টিম যদি কাজ করে তাদের সবকিছু আপনি দেখতে পারবেন বাইরে থেকে। কি টেকনোলজি তারা ইউজ করছে, কোন ধরনের কাস্টমারকে টার্গেট করছে, ফিজিক্যাল ফ্যাসিলিটিস কি আছে, অর্গানাইজেশনাল ডিজাইন কি আছে, সবকিছু দেখতে পারবেন। আচ্ছা, কি দেখতে পারবেন না তাদের? তাদের অ্যাটিটিউড কিন্তু আপনি সবসময় দেখতে পারবেন না এমডি বলে। তারা ভিতরে ভিতরে কি কমিউনিকেশন করছে বুঝতে পারছেন না। ইনফরমেশন টিম প্রসেস কি কি করছে ভিতরে ভিতরে, পার্সোনালিটি, কনফ্লিক্ট, পলিটিক্যাল বিহেভিয়ার, মানে ভিতরে অর্গানাইজেশন কোম্পানির মধ্যে পলিটিক্স করছে কিনা, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। সো দ্য ফ্যাক্ট ইজ you have to break the organizational iceberg. You have to understand the situation and the severity of your organizational iceberg so that you can take precautionary measure. You can use the total situation in your favor, and that indicates the success of a region. Is it clear now? জি স্যার। স্যার মোটামুটি। Very, very good. মোটামুটি কেন? আবার কি টাইটানিক সিনেমা দেখা লাগবে? না স্যার, সিনেমা দেখা লাগবে না। মানে ভেরি ইজি না এটা? আপনি জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য টোটাল থিওরি এবং স্যার থিঙ্ক আপনি অ্যাবাউট, আপনি এমন ভাবে বুঝাইছেন স্যার, ইজি হয়ে গেছে, এখন মনে থাকবে স্যার, আর বলবো না। এই জন্য আমি কি বলি যে লাইফে একবার শিখবো, বারবার শিখবো না। কি বারবার শিখবো? হু ইজ বেটার? যে স্টুডেন্টটা একবার শেখে, যে বাচ্চাটা একবার শেখে, আর যে বাচ্চাটা বারবার শেখে, হু ইজ বেটার? স্যার যে একবার শিখে। ভেরি গুড। সো এই জন্য বাচ্চাদেরকে কখনো বলবেন না যে আপনি যখন পড়াবেন বা আপনার নিজের ফ্যামিলির বাচ্চাদেরকে কখনো বলবেন না এই এটা বারবার পড়বা, নেভার। এটা কখনো বলবেন না। বলবেন একবার পড়বা, একবার শিখবা, and that should be kept in your mind. ওকে? সো লাইক ইউ, মানে আপনিও তাদেরকে ওভাবে ট্রেন আপ করবেন এবং দেখবেন আপনি বারবার তার কানে যদি বলেন যে একবার শিখবা, একবার শিখবা, একবার শিখবা, তার ভিতরে একটা জিনিস চলে আসবে যেন আমি একবারই শিখবো এবং সেই অনুযায়ী মনে রাখবো। ঠিক আছে? সো ইফ ইউ হ্যাভ দ্যাট ইন্টারেস্ট, ইফ ইউ হ্যাভ দ্যাট ইন্টেনশন টু লার্ন অ্যাট ফার্স্ট সাইট, দেন ইউ ক্যান লার্ন অ্যাট ফার্স্ট লার্নিং। ঠিক আছে? ওকে, আচ্ছা, অর্গানাইজেশনাল বিহেভিয়ারের টেইলরের একটা মডেল আছে। আচ্ছা, আজকে থাক এই পর্যন্ত। আমরা কোন পর্যন্ত গেলাম? 63, অর্গানাইজেশনাল আইসবার্গ, রাইট? সো নেক্সট ক্লাসে আমরা এটা তো পড়বই, এই কয়েকটা স্লাইড, এখানে আর কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যুস আছে, অ্যান্ড ডেফিনেটলি উইল স্টার্ট দ্য নেক্সট চ্যাপ্টার। সো টিল দেন ভালো থাকবেন। আপনাদের কারোর একজন ইমেইল অ্যাড্রেস আমাকে মেইল করবেন। আমার মেইল অ্যাড্রেসটা কি আপনাদের কাছে আছে? মনে হয় নাই। আচ্ছা, আমার মেইল অ্যাড্রেসটা একটু লিখে দিই এখানে। হ্যাঁ, সো ক্যাপ্টেনকে, যার কাছে ম্যাটেরিয়ালটা দিলে আপনারা পেয়ে যাবেন, সে তার আইডি থেকে আমাকে মেইল করবেন। মেইলটা নিয়ে নেন আমার, হ্যাঁ, স্পেলিং ভুল না মিস্টার হয়। ক্যাপ্টেন, মেয়েটা দেন আপনার। gmail, হ্যাঁ। ক্যাপ্টেন কই গেছে? আচ্ছা, আসি ভাই, লিখতেছি ভাই। LINGKONMONDAL, হ্যাঁ, স্পেলিং ভুল না হয়, লাস্টে DAL @gmail.com। এইটাতে আমার, আচ্ছা, আমাকে বলে দিবেন যে, এবং আপনারা এই ব্যাচের স্টুডেন্ট সেকশন এভাবে, সিলেক্টেড হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেকশনটা উল্লেখ করে দিবেন সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বিকজ আই হ্যাভ অ্যানাদার ইনভলভমেন্ট অলসো। সো আমি বুঝবো, তাহলে আপনাদেরকে আমি চ্যাপ্টার 2 পাঠাবো, রাইট? জি স্যার। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা পার্সোনাল কোশ্চেন ছিল। শিওর, প্লিজ। স্যার আপনি কি পাবলিক স্পিকিং এর উপর কোনো কোর্স করছেন স্যার? Now, I was actually the debater in Dhaka University. So national level, we have debated so many ways in both form, English and Bangla.
we competed at BTB level. So that is actually my just কি বলবো আর আমি এগুলোর সঙ্গে অনেক আগে থেকে জড়িত আমার লেখালেখি রয়েছে জার্নাল রয়েছে তারপরে আমি অনেক জায়গায় মোটিভেশনাল স্পিকার হিসেবে এখনো যাই বিভিন্ন ইউনিভার্সিটিতে প্লাস আমার টিচিং এর এক্সপেরিয়েন্স ফ্রম very beginning of my Dhaka University, that is in 2001. আপনারা যদি মনে থাকে আপনাদের কারোর ঢাকা কোচিং ইউসিসি কোচিং সাউথ ইস্ট ইউনিভার্সিটি আমার অসংখ্য স্টুডেন্ট রয়েছে এই সমস্ত জায়গায় সো আমি সি এর লেভেল 1 পাস করা পর্যন্ত আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম তো তারপরে তো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির টিচারদেরও প্রক্সি ক্লাস নিয়েছি অনেকগুলো আর কি এগুলোর সঙ্গেই মোরলেস রয়েছে আর কি ইন অ্যাডিশন উইথ দ্য কর্পোরেট ক্যারিয়ার এনিওয়ে সো আপনারাও ট্রাই করেন হয়ে যাবে এভরিথিং নো প্রবলেম বাট বারবার বলি ভালো কথা মনে করেছেন সেটা হচ্ছে আফটার বিং কোয়ালিফাইড ইউ নিড টু বি এ গুড স্পিকার অলসো বোঝা গেছে সো মেকিং আদার্স আন্ডারস্ট্যান্ড about your concept অর্থাৎ আপনি যা বোঝাতে চাচ্ছেন অন্যদেরকে to make everyone understand is very important so যদি কেউ ইউনিভার্সিটিতে বা হচ্ছে কলেজে যদি কেউ ডিবেটিং সোসাইটিতে থেকে থাকেন that will definitely help them because debating is one thing যেটা আপনার জ্ঞানের পরিধি বাড়াবে প্লাস আপনার থিঙ্কিং লিঙ্কেজটা বাড়াবে অর্থাৎ একই জিনিস আপনি 10টা অ্যাঙ্গেল থেকে চিন্তা করার শক্তি হবে আপনার বুঝতে পারছেন আমরা যখন প্রশ্ন করি এই কাজগুলোই করি যে একটা যেমন আমি কি বলেছিলাম কনজিউমার ভার্সেস কাস্টমার আমি কিন্তু আপনাদেরকে ইনস্ট্যান্টলি দেখবেন 4টা বা 5টা অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছি আই এম ড্যাম শিওর আমি 5টা কোশ্চেন করব আপনাদের মধ্যেই অনেকেই 2টা 3টা করে ভুল করবেন হ্যাঁ সবাই না অনেকেই আছেন ভালো করবেন সো this is the tool or this is the technique for you that try to understand and try to think differently as well as try to write in your own language which can be interpreted in different way ঠিক আছে so it's a matter of practice just যখন পড়বেন তখন ওই জিনিসটাকে নিয়ে একটু ডিফারেন্টলি চিন্তা করবেন এবং চিন্তাটা থাকতে হবে উইথ ইউর রিয়েল লাইফ হ্যাঁ মানে নিজের আই মিন প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে ম্যাচ করে সো দেখবেন সবকিছুই মনে থাকবে সো এনিওয়ে অনেক কথা হবে এখনো অনেকগুলো ক্লাস আছে সো নেক্সট ক্লাসে কথা হবে টিল দেন ভালো থাকবেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ডোন্ট হেজিটেট টু আস্ক ডোন্ট হেজিটেট টু শেয়ার উইথ মি সো আই থিঙ্ক উইল হ্যাভ এ গুড টাইম রাইট Yes, sir, definitely, sir. ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ঠিক আছে স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার